শুরু হচ্ছে 1 মিনিট, 1 মিনিট হ্যাঁ। আসসালামু আলাইকুম। সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। যারা দূর দূরান্তে যে যেখানে আছেন না কেন, যারাই আমার কথা শুনছেন, সবাইকেই এই অনুষ্ঠানে স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমাদের বেশ কিছু অতিথি আছেন। তবে আজকে আপনারা জানেন মূলত আমরা আলোচনা শুনবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমার গোলাম সারওয়ার মিলন ভাই। ছাত্রদলের প্রতিষ্ঠার ক্ষেত্রে উনার ব্যাপক অবদান আছে। এটা আপনারা সবাই তাকে চেনেন। এছাড়াও আরেকজন আছেন, উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, ব্রিলিয়ান্ট ম্যান, আম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি সবাইকে মিউট করে রেখেছি। তবে আজকে মূলত আমি ২ জনকে আনমিউট করতে বলবো। এই অনুষ্ঠান মোটামুটি ১ ঘন্টা হবে। মাঝে, মাঝে সাধারণ দর্শকদের কথাবার্তা আমরা শুনবো, প্রশ্ন শুনবো এবং মাঝে, মাঝে আরো যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন তাদের আমরা বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে আছেন, তবে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিত্বের কথা শুনবো। তবে আজকে অনেক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও আমরা আজকে মূলত ২ জন বিশিষ্ট ব্যক্তিত্বের কথা শুনবো। আমি রিকোয়েস্ট করব এখন আমাদের মিলন ভাইকে এবং আবু বকর মোল্লা ভাইকে আপনারা আপনাদের মাইক্রোফোনটি আনমিউট করুন কাইন্ডলি। আনমিউট করে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। মোল্লা ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং মিলন ভাইকে এবং আজিজ ভাই সহ যারা এখানে উপস্থিত এবং আপনার যারা দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মিলন ভাই আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে স্বাগতম। জি। জি, আসসালামু আলাইকুম ওয়াসিল ভাই। আপনাকে আজকে এমনি একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ এবং যারা আছেন উপস্থিত তাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আল্লাহ পাক আমাদেরকে একসাথে করার এই আলোচনা করার সুযোগ দিয়েছেন বলে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আপনারা জানেন, এর আগে আপনাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এই রাজনীতি পরিস্থিতির ভবিষ্যৎটা কোন দিকে। কারণ অনেকেই মোটামুটি এটা আশা করে যে রাজনৈতিক পটভূমির পরিবর্তন হোক। অর্থাৎ মূলত শেখ হাসিনা সরকারের পতন হোক বা সরকারের পরিবর্তন হোক। বা আবার অনেকেই চায় যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক ভবিষ্যতের স্টেলমেট যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সরকার যদি পরিবর্তন হয়, কে সরকার গঠন করবে, কারা সরকার গঠন করবে, আবার বিএনপি আসবে না কি হবে, না জোট হবে বা নতুন কোন সরকার তৈরি করার পরিকল্পনা করছে কিনা ডিজিএফআই, বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন রকমের, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এগুলো শুনতে পাই। তো আমি প্রথমেই শুরু করব আবু বকর মোল্লা ভাইকে। আবু বকর মোল্লা ভাই, আপনি ৫ মিনিট করে সবাই টার্ন পাবেন। আম আপনি এটাকে কিভাবে দেখছেন ভবিষ্যৎকে বাংলাদেশ রাজনীতি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আশাবাদী হতে চাই। আমি আশাবাদী মানুষ। আমি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি। আমার দেশ এক সময় গর্বের বাংলাদেশ হবে। এখনো গর্বের। আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যদিও আমাদের উপর দেশ বিদেশ থেকে অনেক রেস্ট্রিকশন, তারপরও বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন দেশ, আমাদের একটা পরিচয় রয়েছে। এই কারণে আমি গর্বিত। বাট আমি আরো গর্বিত হতে পারতাম যদি আপনি জানেন এবং অনেকেই জানেন যে আমি ইন্টারন্যাশনাল ফিল্ডে কাজ করি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের পলিটিক্স, হিউম্যান রাইটস, ল এগুলো নিয়ে কাজ করি। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সাথে আমার খুব ওঠা বসা এবং সেখানে আমি কাজ করি। আমি গর্বিত হতে পারতাম যখন পৃথিবীর বিভিন্ন দেশের যারা এক্সপার্ট রয়েছে, বাংলাদেশকে নিয়ে যারা কাজ করছে, তারা যদি বাংলাদেশকে নিয়ে ভালো কমেন্ট করতে পারত, তারা যদি বলতে পারতো মিস্টার মোল্লা রিপ্রেজেন্টস এ কান্ট্রি who has got a very good record of democracy and human rights and the rule of law. কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে যখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতো আন্তর্জাতিক সংস্থা বলে বাংলাদেশে সরকার তারা they are using their judicial system to punish its own citizens, যখন এই কথাগুলো শুনি আমি, তখন আমার দুঃখ লাগে যে পৃথিবীর কোন দেশের সরকার জুডিশিয়াল সিস্টেমকে ইউজ করে তার নাগরিকদের
উপর অত্যাচার করতে পারে, এইটা একবিংশ শতাব্দীতে আধুনিক সভ্য জগতে এটা কল্পনা করা যায় না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকে, কিন্তু রাষ্ট্রের একটি জনগোষ্ঠীকে জুডিশিয়াল সিস্টেম ইউজ করে পানিশ করা হয়। বাংলাদেশের হিউম্যান রাইটস রেকর্ডের ব্যাপারে অত্যন্ত দুঃখজনক ট্র্যাক রেকর্ড রয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে। এটা আমাকে দুঃখ দেয়, বাট তারপর আমি আশাবাদী হতে চাই। আপনারা জানেন যে দেশে আমি থাকি সেই দেশে অনেক গৃহযুদ্ধ হয়েছে, রক্তপাত হয়েছে। এরপরে এটি আজকের ব্রিটেন, আজকের আপনার আমার গর্বের ব্রিটেন। আজকে ব্রিটেনকে নিয়ে, আমরা ব্রিটেনের ডেমোক্রেসিকে নিয়ে, রুল অফ নিয়ে আমরা গর্ব করি। আমি মনে করি পৃথিবীতে আইনের শাসনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ, গর্ব করার মতো যদি কোনো উদাহরণ থাকে সেটা ব্রিটেন। তো আমি আশাবাদী হতে চাই যে বাংলাদেশের জনগণ রুল অফ ল এর জন্য, ডেমোক্রেসির জন্য তারা সত্যিকার অর্থে জেগে উঠবে। আপনি জানেন যে আমরা কিন্তু ইসাকার উত্তরসূরি। ইসাকা কিন্তু অনেক সংগ্রাম করেছে। আমরা কিন্তু স্বাধীন থাকতে চেয়েছি, আমরা কিন্তু পরাধীনতা মেনে নিতে চাইনি। আমরা জাতিগতভাবে একটি স্বাধীন জাতি, বা দুঃখজনক ভাবে সময়ের এই লগ্নে এসে আমরা মনে হয় কিছুটা অসহায়। বাট আমি মনে করি আমাদের জেনেটিক্সে যে কোড রয়েছে, যে বৈশিষ্ট্য আমরা বহন করি, এই জাতি দীর্ঘদিন ধরে পরাধীনতার, দেশীয় এবং বিদেশি অত্যাচারের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। আমি স্বপ্ন দেখতে চাই। এই আমার প্রাথমিক কথা। থ্যাংক ইউ আপনাকে, অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা ব্যারিস্টার আবু বকর মোল্লার ভাইয়ের কথা শুনলাম। উনি মূলত পরাধীনতার কথা বলেছেন, বৈদেশিক শক্তির দিকে উনি ইঙ্গিত করেছেন। উনি ব্রিটেনের রাজনীতির কথা বলেছেন, পটভূমির কথা বলেছেন। আমি আহ্বান করছি এখন গোলাম সারোয়ার মিলন ভাইকে এই বিষয়ে তার ইন্ট্রোডাক্টরি যে বক্তব্য সেটা দেওয়ার জন্য। মিলন ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আজকের আমার প্রিয় মুফাসসিল ভাই, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ব্যারিস্টার আবু বকর সাহেবকে তার সুন্দর স্বপ্নের কথা বলার জন্য, আশাবাদী হওয়ার জন্য, এবং রুল অফ ল বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার তার অনুভূতির কথা তিনি বলেছেন। আমি প্রথমে এইভাবে শুরু করতে চাই যে আমরা 1971 সনে আমরা এদেশটাকে আমরা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। সেদিন আমাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা ছিল ন্যায্যতা, সাম্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তি সম্পন্ন একটি বাংলাদেশ আমরা দেখব। আজকে স্বাধীনতার 50টি বছর পর প্রত্যাশা এবং প্রাপ্তির বিশ্লেষণ যদি আমরা করতে চাই তাহলে অনেক কথাই আসে, যার একটি অংশ সম্মানিত আজকে আমাদের ব্যারিস্টার আবু বকর মোল্লা সাহেব বলেছেন। তবে এখানে একটি কথা অত্যন্ত বিনয়ের সাথে আমি বলবো যে মুক্তিযুদ্ধের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন সেদিন কিন্তু এটা স্বীকার করতে হবে যে স্বাধীনতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার অবদানের কথাও অস্বীকার যেমন করা যাবে না, তার পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আজকে তাকেও কিন্তু আজকে আমাদেরকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে ইতিহাস। আজকে বাংলাদেশে থেকে আমি কিন্তু আপনার সাথে কথা বলছি, আপনারা কিন্তু অনেকেই অধিকাংশই আমার মনে হয় যুক্তরাষ্ট্রে আছেন। এখন বাংলাদেশের যে অবস্থা, এখান থেকে আমরা যে পথের লোকই হই না কেন, এখান থেকে কথা বলাটা অনেকটা বিপজ্জনক। তারপরও আমি আমার ভিতর মুক্তিযুদ্ধের চেতনা বহমান, আমার ভিতর বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা বহমান, আমি ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি। আজকে সেই রাজনীতি আমি করেছি। হয়তো আমার বিভিন্ন সময়ে আমার প্ল্যাটফর্ম পরিবর্তন হয়েছে প্রয়োজনের খাতিরে, কিন্তু আজকে আত্মবিশ্বাসের সুরে বলতে চাই আমি ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো অভিযোগে অভিযুক্ত হইনি কোনো সরকারের পক্ষ থেকে কোনো কারণে। আমি যে কথাটি বলতে চাই যে সেটি হচ্ছে যে এই দেশটা আমাদের, আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি। কিন্তু আজকে আবু বকর মোল্লা সাহেবের প্রতি আমি অত্যন্ত সম্মান রেখে বলতে চাই যে
জামাতে ইসলাম আজকে একটি শক্তিশালী একটি দল, যদিও হাইকোর্ট, সেই হাইকোর্টের বায়াস রায় হোক ই হোক, আজকে সেটা তাদেরকে ব্যান করেছে নির্বাচন কমিশনার ইয়ে থেকে। আমি বলবো যে মুক্তিযুদ্ধের সময় তাদের এই দলটির বিরোধিতার কারণে আজকে হয়তো যদি কোনো দুঃখ প্রকাশ করা হতো তাহলে এই দলটি আরো ভালো ভূমিকা রাখতে পারতো, এবং তাদের কিছু কিছু ভুল ভূমিকার কারণে, আমি বলবো আমার ব্যক্তিগত অবস্থান থেকে, কারণে আজকে বিএনপিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধী দল হিসাবে বিএনপি যে ভূমিকা রাখতে পারতো, যেমন বলি আমি একটা, আমার এটা অবজারভেশন, আপনারা অনেকে এক হতেও পারেন নাও হতে পারেন। 2012 সাল না 13 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে হয়তো কারচুপি হইতো, হয়তো ম্যানিপুলেশন হইতো, কিন্তু মিনিমাম 100টি সিটের নিচে বিএনপি পেত না, এবং তাহলে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি অন্যদিকে ধাবিত হতো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, 2012 সালের নির্বাচন বর্জনটা সঠিক ছিল না, এটা আমার দৃষ্টিতে। তো যাই হোক, আমরা এখানে বিতর্কটা ইন্টেলেকচুয়াল বিতর্ক করতে চাই, কিংবা ইন্টেলেকচুয়াল ইন্টারঅ্যাকশন করতে চাই। তার মাধ্যমে আমরা বুঝাতে চাই যে আমরা দেশটাকে ভালোবাসি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আপনি জামাত ইসলাম করলেও আমার শ্রদ্ধেয় ব্যারিস্টার আবু বকর ভাই যে স্বপ্নের কথা, আশাবাদের কথা শুনিয়েছেন, এবং উনি যে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, উনি যেভাবে উনি কাজ করেন জাতিসংঘে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন মাধ্যমে হিউম্যান রাইটস যে কাজ করেন, ইন্টারন্যাশনাল ফিল্ডে কাজ করেন, আমরা আজকে গর্বিত মনে করি যে এরকম লোক থাকলে আমরা নিশ্চয়ই করব। যাক, আমি আমার বক্তব্যের প্রথম পর্যায়ের মানে আমি যে কনক্লুশনটা বলতে চাই যে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেশটাকে আমরা ভালোবাসি সবাই, আমাদের দেশপ্রেমটা আমাদের মধ্যে নিয়ে। তবে একটি কথা আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই, আজকে যদি একটি কথার কথা বিতর্কের খাতিরে বলি, বাংলাদেশের যে সিস্টেম আছে তার পরিবর্তে যদি বিএনপি ক্ষমতা আসে, ইভেন কি জামাত ইসলাম, তর্কের খাতিরে ধরে নিলাম জামাত ইসলাম ক্ষমতা আসলো, তাহলে যে বৈষম্য, যে দুর্নীতি, যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, রেজাল্ট কিন্তু প্রায় একই হবে। এখন হয়তো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠানো হচ্ছে, তখন হয়তো এর চেয়ে একটু কম হবে। কেন কথাটি বললাম? আজকে সিস্টেমের পরিবর্তন, সুশাসনের যে ঘাটতি আছে, আজকে যেটা উনি বললেন জাস্টিস বিভাগে যেটা ন্যায় বিচারের, সামাজিক ন্যায় বিচারের যে ঘাটতি আছে, এটাকে ফিরিয়ে আনতে হলে রিফর্ম করতে হবে আমাদেরকে, পুরো সিস্টেমটাকে, অর্থাৎ দেশটাকে বিকেন্দ্রীকরণের দিকে যেতে হবে, গণতন্ত্রায়ন করতে হবে, প্রাতিষ্ঠানিকগুলিকে জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে। আমরা যদি এগুলিকে নিশ্চিত করতে না পারি, এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর সেই সরকার, আজকে যে সরকার আসবে, তাদেরকে এমনভাবে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রায়নের মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে এবং সুশাসনের প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যদি সেই ব্যবস্থা না করতে পারি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না, স্বাধীনতাকে অর্থবহ করতে পারবো না, স্বাধীনতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো না। এটাই হচ্ছে আমার কথা। আপনি আপনার 5 মিনিটটা আপ হয়ে গেছে, বাট আপনি অনেক কিছু নিয়ে এসেছেন আপনার কথায়। প্রথমে আবু বকর মোল্লা ভাই, উনি যে কথা দিয়ে শুরু করেছিলেন, উনি আসলে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছেন বলে উনি ওনার আনন্দ প্রকাশ করেছেন, এবং মোল্লা ভাই স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছিলেন বলেই আমার জানা। তবে এখন প্রশ্ন আসে, মোল্লা ভাই আপনি শুনলেন যে পুরো দায়িত্ব অনেকটা টেকনিক্যালি আমাদের মিলন ভাই জামাতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন এসছে, বা তাদের আইডিওলজি নিয়ে এখানে একটা উনি প্রশ্ন করেছেন। কিন্তু আমার প্রশ্ন আছে, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, আমি নিজে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, এখানে আমার সবাই ব্যক্তিগত পরিচয় এসেছি, এখানে আমার দলীয় পরিচয় আসেনি, সবাই ব্যক্তিগত পরিচয়, যদিও সবার একটা রাজনৈতিক অ্যাফিনিটি থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বলতে আমার কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় শত্রু শক্তি হচ্ছে হিন্দুত্ববাদ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবচাইতে শক্তিশালী ভূমিকা কি জামাত রাখতে পারে না? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, তাহলে কি জামাত দেশপ্রেমের কি কোনো ঘাটতি দেখছে এখানে? বা উনি যে কথাগুলো উঠিয়ে এনেছেন, বিশেষ করে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামাতের ক্ষমা না চাওয়া ইত্যাদি ইত্যাদি, আপনি ব্যক্তিগত আপনার মতামত এই বিষয়ে আপনি ক্লিয়ার করুন। ইউ হ্যাভ ইউর 5 মিনিটস স্টার্টিং নাও, মোল্লা ভাই। বিসমিল্লাহ। মিলন ভাই কিছু কথা ঐক্যের কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন।
ইনক্লুসিভ কথাবার্তা বলেছেন, বাট দু একটা ব্যাপার যেটা আপনি টাচ করেছেন এগুলো আমার দলের সাথে রিলেটেড, যদিও I have been invited here today of your own right. not yes so but যেহেতু আমি পলিটিক্স করি না, আর যেহেতু আমার দিকে ইঙ্গিত করা হয়েছে, তো আমাকে একটু অ্যাড্রেস করতেই হয়। প্রথম কথা হচ্ছে যে আমরা পৃথিবীর কোনো দেশে আমরা দেখি না যে জাতিগতভাবে এত ডিভিশন, জাতিগতভাবে জাতির ফান্ডামেন্টাল বিষয়ে পৃথিবীর কোনো দেশে এই ধরনের ডিভিশন নাই। জামাত ইসলামীর নেতারা, তৎকালীন লিডাররা, বর্তমান জামাত ইসলামীর ওনারা না। ডক্টর শফিকুর রহমান, he was the current Amir of Jamaat Islami. He has nothing to do with 71 Jamaat leadership. He joined Islami Satr Shibir after in 1977, as far as I know. He used to be with Jashod. So he has no 71 baggage with him. So most of the leaders, Milan Bhai, I believe he's... We note the word baggage. Yes. Okay. And a 71 baggage. I'm coming to that point. Yes, it's a baggage because again, it is a fair comment that Jamaat Islami 71 leadership, ওনারা ইউনাইটেড পাকিস্তান চেয়েছিল, ওনারা স্বাধীনতার পক্ষে অবস্থান নেন নাই। তো এটা তো বাংলাদেশের জনগণ যেই জিনিসটা মিলন ভাই বলতে চাচ্ছেন যে ভুলের কথাটা, ধরেন মুফাসসিল ভাই, আজকে আপনি এদেশে ল প্র্যাকটিস করেছেন, হ্যাঁ, আপনার বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয়, আমি উদাহরণ দিচ্ছি, আপনার বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয় যে আপনি একটা দোকানে রোবারি করেছেন, মাল্টি মিলিয়ন পাউন্ড রোবারি করেছেন, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আপনি দোকানে গিয়েছিলেন, আপনি 10টা জিনিস কিনেছেন, এর ভিতরে আপনি কোনো কারণে একটা জিনিসের পেমেন্ট হয় নাই, এইটা ইট ইজ এ হিউম্যান এরর, ওকে? বাট আপনার বিরুদ্ধে যদি অভিযোগ দেওয়া হলো মানে মানে বানানো এভিডেন্সের ভিত্তিতে, যা এদেশে সম্ভব না, এদেশে এভিডেন্স কখনো বানানো হয় না, অভিযোগ কি পাকিস্তান সেনাবাহিনী যে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন করেছে, দিস আর অল রেকর্ড, তারা অন্যায় অত্যাচার করেছে, they committed crime, but the question হচ্ছে যে ওই ক্রাইমের জন্য আপনি জামাত ইসলামীকে দল হিসাবে এবং জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, যে তারা যদি এই অভিযোগ আনা হতো যে জামাত ইসলামের নেতৃবৃন্দ পাকিস্তানকে সাপোর্ট করছে, সো ইটস এ ক্রাইম, they should be punished. পাকিস্তানকে সমর্থন করা তো by itself is not a crime. ধরেন হ্যাঁ, আমি আসছি, যদি এই কথা বলা হতো তাহলে একটা কথা ছিল যে আপনারা পাকিস্তানকে সমর্থন করেছেন, স্বাধীনতার পক্ষে ছিলেন না, সুতরাং আপনি ভুল স্বীকার করেন, ইটস এ ফেয়ার কমেন্ট, ইটস এ ফেয়ার কমেন্ট। বাট অভিযোগ যেটা, আপনি দোকানে গেলেন মুফাসসিল ভাই সেন্সবাড়িতে, আপনি 15টা আইটেম কিনছেন, একটা আইটেম অ্যাজ এ হিউম্যান এরর এটা স্ক্যান হয় নাই, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি সেন্সবাড়ির সব মিলিয়ন পাউন্ড চুরি করে ফেলছেন। জামাত পাকিস্তান সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনের অভিযোগ জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন দেওয়া হয়, লুটের অভিযোগ যখন দেওয়া হয়, গণহত্যার অভিযোগ যখন দেওয়া হয়, এটা কি মুফাসসিল ভাই আপনি মাল্টি মিলিয়ন পাউন্ডের অভিযোগটা আপনি কি নেবেন? এখন জামাত ইসলামের বিরুদ্ধে এত বড় অভিযোগ দেওয়া হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। জামাত ইসলামের নেতৃবৃন্দ পাকিস্তানের পক্ষে ছিল, ইউনাইটেড পাকিস্তান পক্ষে ছিল। গোলাম আজম সাহেব যখন 93-তে, এটা আমার নিজের কানে শোনা, যখন উনি জেল থেকে বের হলেন বাইতুল মোকাররম উত্তর গেটে, উনি এই কথাটা বলেছেন যে জামাত ইসলামীর 71-এর স্বাধীনতার পক্ষে না থাকার জন্য আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি, উনি কথাটা 2বার বলেছেন বাইতুল মোকাররম উত্তর গেটে। তো এরপরে দেখুন সেই কথাটা কি, এরপর দিন জনকণ্ঠ যে রিপোর্ট করেছে, তৎকালীন ভোরের কাগজ যে রিপোর্ট করেছে, যে গোলাম আজম সাহেব মেনে নিল যে জামাত ইসলামী হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন করেছে, গণহত্যার সাথে জড়িত, তারা এই রিপোর্ট করেছে। তখন যে রিয়েলাইজেশনটা জামাত ইসলামী মানে ম্যান পাওয়ারদের মাঝে হলো,
এটা অত্যন্ত দুঃখজনক যে উনি একটা কমেন্ট করেছে যে আমরা এখন আসেন ইউনাইটেড হই, উনি এইভাবে কথাটা বলেছেন, আসেন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা 71-এ মানে ইউনাইটেড পাকিস্তানের পক্ষে ছিলাম ইসলামিক কারণে এবং ভূ রাজনৈতিক কারণে, এর জন্য দেশবাসী অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন, আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এরপর দিন জনকণ্ঠ এবং ভোরের কাগজ যে রিপোর্টটা করলো, গণহত্যার দায় গোলাম আজম সাহেবের জামাতের উপর চাপিয়ে দিল, ধর্ষণ নির্যাতনের দায় চাপিয়ে দিল, তো এইটার অভিযুক্ত জামাত ইসলামী নিতে পারে না। এরপর হচ্ছে যে জাতি ইউনাইটেড থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ইউনাইটেড হওয়া ছাড়া এই দেশের উন্নতি সম্ভব না। আজকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যাদেরকে ধরেন ফাঁসি দেওয়া হয়েছে, তারা তাদের বাপ দাদা 14 গোষ্ঠীতে এই দেশের নাগরিক, তারা তো এই মাটির সন্তান। গোলাম সোলায়মান মিলন ভাই, আপনি, আজিজ ভাই, আমরা তো এই মাটির সন্তান। আমরা তো পাকিস্তান থেকে আসিনি, আমরা তো ভারত থেকে আসিনি, আমরা তো আফ্রিকা থেকে আসিনি, আমরা তো এই মাটির সন্তান। আওয়ামী লীগের লোকজন যেমন এদেশের রাজনীতি করার অধিকার রয়েছে, সেটা আমারও রয়েছে। ইফ আই কমিট এনি ক্রাইম, দেন ফর দ্যাট পার্টিকুলার ক্রাইম আই শুড বি ব্রট টু জাস্টিস, আই শুড ফেস জাস্টিস। কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দিবেন না, আমার রাজনীতি করার অধিকার নাই। এই ধরনের বন্য আচরণ, বন্য ট্রিটমেন্ট পৃথিবীর কোন সভ্য দেশে হয় না। এই ধরনের ডিভাইডেড রুল করে মানে পৃথিবীর কোন দেশ আগায় না। এরপর হচ্ছে যে সরি টু ইন্টারাপ্ট, এখানে আমি আবার আপনার সময় পার হয়ে গেছে। আমি মিলন ভাই এখানে কিন্তু দুটো ইস্যু এসছে। একটা ইস্যু হচ্ছে আমার কিন্তু বিএনপির সাথে জামাতের রাজনীতি 2013 এর ইলেকশন নিয়ে আমি একটু পয়েন্টটা আমাকে বলতেই হয়। ঠিক আছে, আপনি যদি আবার আসবো, মোল্লা ভাই আমি আপনার কাছে আসবো। তবে মিলন ভাই আপনি দেখছেন, আমাকে এই পয়েন্টটা শেষ করতে দেন, আমাকে এই পয়েন্টটা শেষ করতে দেন। আচ্ছা 1 মিনিট, শুধুমাত্র বিএনপির সাথে। সেটা হচ্ছে যে 2013 এর ইলেকশনটা কমপ্লিটলি, আপনি যদি ব্যারিস্টার মওদুদ আহমেদের যে ডেমোক্রেসি বইটা পড়েন, উনি স্পষ্ট লিখেছে বেগম খালেদা জিয়া হ্যাজ টেকেন দ্য ডিসিশন ইউনিল্যাটারালি টু সেভ হার ফ্যামিলি এন্ড 2 সন্স। স্পষ্ট লিখেছে ব্যারিস্টার মওদুদ আহমেদ যে উনি ইলেকশনে না যাওয়া, মানে এই যে ইলেকশনে মানে না যাওয়ার পেছনে এবং এই যে সিদ্ধান্তগুলো উনি নিয়েছেন টু সেভ হার সন্স, এবং এখানে ডিজিএফআই এর একটা ইনভলভমেন্ট ছিল। ইট হ্যাজ নাথিং টু ডু জামাত ইসলামী। বিএনপি ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি। জামাত ইসলামের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়া অথবা বিএনপি চলার কথা না। এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের বইয়ের আমি রেফারেন্স দিলাম, উনি লিখেছে কেন বেগম খালেদা জিয়া ইলেকশনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং শি টুক দ্য ডিসিশন ইউনিল্যাটারালি। থ্যাংক ইউ। মিলন ভাই, আপনারা দেখছেন যে উনি দুইটা সাইড এনেছেন এখানে। একটি হচ্ছে 1971 সালে জামাতের পাকিস্তানের পক্ষ নেয়া, সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত কোনো ক্রাইম না বাই ইটসেলফ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেখানে বাংলাদেশে, আপনারাও জানেন যে বাংলাদেশে কোনো রেফারেন্ডাম হয়নি। ওই সময় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য কোনো রেফারেন্ডাম কিন্তু হয়নি। এবং সেই ইলেকশন ম্যানিফেস্টোতে কোথাও ছিল না যে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নির্বাচিত করে তাহলে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র জন্ম হবে, এর কোনো কথা ছিল না। তাহলে আমরা ইউকেতে থেকে এখানে এসএনপি পলিটিক্যাল পার্টি, সেই এসএনপি পলিটিক্যাল পার্টি ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছে স্কটল্যান্ডে, এবং তারা সেখানে মেজরিটি পার্টি, কিন্তু তারা কিন্তু আবার রেফারেন্ডামে ইউকে থেকে আলাদা হওয়ার ক্ষেত্রে তারা ক্যাম্পেইন করলো, তারা কিন্তু সমর্থন সেই ক্ষেত্রে পায়নি। সুতরাং একই দল মেজরিটি সমর্থন পাওয়া মানেই যে তাদের পলিসি ফর ইন্ডিপেন্ডেন্স সমর্থন করতে হবে, এরকম কোনো কারণ আমি দেখি না। আমি অ্যাজ এ নিউট্রাল পার্সন আমি এখানে বলছি, আপনারা জানেন আমি নিউট্রাল কথাবার্তা বলি। তাহলে বাই ইটসেলফ ইট ওয়াজ নট এনি ফল্ট অফ জামাত, আমি যেটা মনে করি। কিন্তু উনি আরেকটা কথা বলেছেন যে জামাতের কেন, যে কেউ যদি কোনো ক্রাইম করে বা পাকিস্তানের যদি আর্মিরা যে ক্রাইম করে, এইটাকে কি জামাত সমর্থন করেছে কিনা? তাহলে জামাত ক্ষমাটা চাইতে বলছেন আপনি কিসের জন্য? একরকম আপনার প্রশ্ন 1, প্লিজ নোট, যে আপনি ক্ষমাটা আশা করেন বা আফসোস করার কথা বলেন। উনি কিন্তু বলেছেন যে প্রফেসর গোলাম আজম বলেছেন যে এটার জন্য দুঃখ প্রকাশ করেন, কিন্তু আপনি কি সিদ্ধান্তটা কেন নিলেন এর জন্য ক্ষমা চাইতে বলছেন জামাতকে? যে পাকিস্তানের পক্ষ কেন নিল, পাকিস্তানকে থাকার পক্ষে কেন নিল? এক। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, যদি সেটা আপনি কি ক্ষমা চাইতেই আশা করে থাকেন সেই সিদ্ধান্তের জন্য, হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট বিহাইন্ড ইট? আপনি ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, তাহলে আপনার কাছে প্রশ্ন, জিয়াউর রহমানের অধীনে আপনারা ছাত্র দল প্রতিষ্ঠা করলেন, তাহলে সেই ছাত্র দল কেন তখন জামাতের রাজনীতির বিরুদ্ধে, যতক্ষণ জামাতের নেতারা ওই সকল কারণে ক্ষমা না চাইবে এবং পাকিস্তানকে সমর্থন করার ব্যাপারে ক্ষমা না চাইবে, এই ব্যাপারে আপনারা তখন কোনো আন্দোলন করেননি বলে আমি জানি, কারণটি?
ধন্যবাদ আপনাকে। এখানে আমি একটু পূর্ব ইতিহাসটা বলতে চাই। জামাতে ইসলামে আজকে আবু বকর ভাই যে কথাটি বললেন, আমি খুব আশাবাদী এবং উৎসাহিত হতে চাই। কিন্তু ইতিহাস যা বলে যে জামাত ইসলাম সেই 1941 সনের 26শে আগস্ট লাহোরে ইসলামী পার্কে এটা সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন হিসাবে গঠিত হয়েছিল মওদুদী সাহেবের নেতৃত্বে। আমরা ইতিহাসটা জানি, আমি ইতিহাসের দিকে নাই গেলাম। তার পরবর্তীতে পাকিস্তান যখন হয়, সে পাকিস্তান হওয়ারও কিন্তু বিরোধিতা জামাত ইসলাম করেছিল। দ্বিতীয়ত হচ্ছে যে যখন এই মুক্তিযুদ্ধের আগের যে আন্দোলনটা শেখ মুজিবুর রহমান সাহেব যখন 6 দফা দিলেন, মাওলানা ভাসানীর যখন 11 দফা দিলেন, তখন সেটারও তারা বিরোধিতা করেছিল। এটা আমি ইতিহাসটা বললাম। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই জায়গায় আমি আসতে চাই। আমি ভাসানী ন্যাপ করতাম। ভাসানী ন্যাপে যখন নাকি জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নিলেন, আপনারা ইতিহাসে এখানে মুরব্বী, এখানে ডাক্তার আজিজ সাহেব আছেন, অনেকে আছেন, তিনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে গেলেন তখন জাতীয়তাবাদী ফ্রন্ট করলেন এবং সেখান থেকে জাতীয়তাবাদী দল হলো এবং তারই প্রক্রিয়ায় আমরা ছাত্র দল প্রতিষ্ঠা করলাম 1979 সালের 1 জানুয়ারি। তার আগে সেটা আপনি যেটা বললেন যে জামাতের যেটা যুদ্ধের সময় 71 সময় যুদ্ধের সময় জামাত যে তাদের আদর্শিক অবস্থান পাকিস্তানের পক্ষে থাকতে পারে, সেখানে আমার কোনো প্রশ্ন নাই, আপনি সেটা যথাযথ বলেছেন। কিন্তু এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রিয় যারা মুক্তিযোদ্ধা করেছে, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তাদের আমরা সমগ্র জাতি অংশগ্রহণ করেছিল। এবং আপনি হয়তো অনুজ হিসাবে অনেকে এখানে পরবর্তী প্রজন্মে আপনারা এসেছেন, তাদের একটা অনুভূতি, চেতনার অনুভূতি যে আজকে পাকিস্তান যদি ইমরান খান যদি ক্ষমা না চাক, সে সরি দুঃখ প্রকাশ কয়েকবার সে করেছে, সে যদি বলতে পারে, তাহলে আজকে জামাত ইসলাম কেন শুনতে চাচ্ছেন জামাতের কাছ থেকে, সেটা আমি জানতে চাই। আমি শুনতে চাই যে সেদিনকার তাদের যে রাজনৈতিক ভাবে হোক, যেভাবে হোক, তাদের অবস্থান যে পাকিস্তানিদের পক্ষে রাজাকার আলবদর হিসাবে তাদের যে সহায়তা বাহিনী গঠন করেছিল পাকিস্তানের পক্ষে, সেটা বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে ছিল। সুতরাং সেই সিদ্ধান্তটা তখনকার সময় তাদের অবস্থানগত কারণে সেটা সঠিক হতে পারে। এবং আমি বিশ্বাস করতে চাই আবু বকর ভাইয়ের মতো এখন যারা খুব প্রগতিশীল জামাত ইসলাম করেন, তারা সেটাকে সমর্থন করেন না। এবং তারা, আমার কিছু বন্ধু বান্ধব তো জামাতের লোক আছে, তারা সেই 71-এর দায় দায়িত্ব তারা এখন গ্রহণ করতে চান না। তারা জামাতের আদর্শ বহন করে তারা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে দিতে চান এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে চান। আপনি বলতে পারেন চেতনাটা কি? চেতনার কথা তো আমি বলেই গেলাম যে আমরা এই দেশটাকে 55,000 বর্গ মাইল বিশিষ্ট এই দেশটাকে স্বাধীন করেছিলাম এবং সেদিনকার সেই জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার ডাকে কিন্তু জাতি আজকে জাগরিত হয়েছিল এবং একটা মাত্রার যোগ হয়েছিল। যদিও শেখ মুজিবের ভূমিকাকে অস্বীকার করা প্রশ্নে আসে না। একটি কথা আপনাকে বলতে চাই, আজকে বাংলাদেশে যে বিভক্তির কথাটা বলেছেন, আজকে এই বাংলাদেশে বিশ্বাস করেন এই যে আমরা ব্লেম পলিটিক্স অফ ব্লেম এবং অসুস্থ রাজনৈতিক সাংস্কৃতিক যে অবস্থানে আছি, এটার কারণে আমরা কিন্তু দেশটাকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি নাই। এবং দেখেন এই যে পরবর্তীতে যখন বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে 2001 সনে যখন নাকি করলো, এই রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলো, তখন 21শে আগস্টের ঘটনা এটা বলে কিন্তু আমি আওয়ামী লীগকে কোনো স্পেস মানে সমর্থন করতে চাই না, কিন্তু একজন বিবেকবান ব্যক্তি হিসাবে যে দূরত্বটা তৈরি হলো, যে তাদের একজন উপর যে বোমা নিক্ষেপ করা হলো, তাকে যে করা হলো, সেটার কিন্তু বিচারের কোনো ব্যবস্থা করা হয়নি। আজকে এই যে অসুস্থ রাজনীতি শুরু হয়েছে, ঐক্যের জায়গায় আমরা কখনো সহাবস্থান করতে পারি না, আমরা জাতীয় ইস্যুগুলিতে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারি না। এটা একটা দেশে তো অসম্ভব। আপনি ব্রিটেনের উদাহরণ টেনেছেন, ব্রিটেনে গৃহযুদ্ধ হয়েছে, আজকে ব্রিটেন কোন জায়গাটা এসেছে? আর আমরা দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছি। আজকে আমরা নীতি নৈতিকতার কোনো চর্চা নেই, শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে শাসন ব্যবস্থা থেকে আরম্ভ করে সব জায়গায় নৈরাজ্য। তো এই জায়গা থেকে ফিরে আসতে হলে যে কথাটা বলছি, আজকে আমি সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি কথায় আপনি স্পেসিফিক্যালি উত্তর দেই, তাদেরকে যে ভুলটা তারা করেছিল নতুন প্রজন্মের এটা যদি তারা পজিটিভ ওয়েতে প্রোঅ্যাক্টিভ ওয়েতে যদি তারা বলে যে হ্যাঁ হিউম্যান এররের কথা উনি বলেছেন, সেটুকুই বলুক যে সেটা আমাদের হিউম্যান এরর হয়েছে,
পাকিস্তান যদি স্বয়ং এটাকে ছাত্রদল যে ওই সময় জামাত আমি বিরোধিতা করেনি, সেটাও কি হিউম্যান এরর ছিল? না না, ছাত্রদল জামাতের বিরোধিতা করে নাই। যখন জিয়া রহমান সাহেব ক্ষমতা এলেন, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের দ্বারটা উন্মোচন করে দিলেন। বহুদলীয় দ্বারটা উন্মোচন করার সাথে 5 সাল থেকে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সরকার, জামাত ইসলাম কিন্তু ব্যান করে দিয়েছেন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর। ব্যান করার পর যখন নাকি উনি বহুদলীয় গণতন্ত্র গেলেন, তখন সেই সুযোগে জামাতও রাজনীতিতে, বাংলাদেশ জামাত ইসলামের নাম দিয়ে তখন তারা রাজনীতিতে সেই সুযোগ ছিল। আপনি বলছেন আমরা কেন তখন তার বিরুদ্ধে করব? আজকে আপনাকে আমি অন দ্য ইয়ার বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি যখন ছাত্র দলের প্রথম নির্বাচিত সভাপতি, তখন কিন্তু উইদিন দ্য পার্টিতে একটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলতে শাহজিদুর রহমান যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন, শাহজিদুর রহমানের মতো আরো যারা ছিল, তারা অনেকে কিন্তু একটা দুইটা বিভাজন ছিল। কারণ আমরা যারা ভাসানী ন্যাপ থেকে আসছি, প্রগতিশীল রাজনীতি থেকে আসছি, আমি কিন্তু একটু মনস্তাত্ত্বিক যে বিভাজনটা ছিল, যেটা জিয়াউর রহমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে ধরে রেখেছিলেন। তার মৃত্যুর পর হয়তো অন্য ইতিহাস, সেটা আমি আর বলতে চাই না। আপনি কি বলেই নিচ্ছেন যে আসলে বিএনপির ভেতরেও তখন স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? আপনি এটা স্বীকার করছেন? শাহজিদুর রহমান তো প্রাইম মিনিস্টার ছিল না, স্বীকার করা আমি 30 সেকেন্ডে শেষ করে দিই। আর আপনি যেটা বলছেন যে আমি অত্যন্ত বিনয়ের সাথে, সম্মানের সাথে আবু বকর ভাইয়ের একটা আমি স্মরণ করে দিতে চাই যে জামাত যখন জিয়াউর রহমানের সেই নির্দেশের সুযোগে যখন রাজনীতি করার সুযোগ পেল, তারপর এরশাদ আসলো, তারপর বিএনপি আসলো, তারপর আসলো, জামাতের ছাত্র শিবিররা যে রক কাটার রাজনীতি, গলা কাটার রাজনীতি যেটা শুরু করেছে, যেটা ইসলাম আমাদেরকে এটা পছন্দ করে না, ইসলাম কখনো এটাকে সমর্থন করে না। একজন মানুষকে হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা। সুতরাং আজকে আমি যেটা বলতে চাই যে মহসিল ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা ছাত্রদলের বিরোধিতা করেন না, আপনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই। তখন হয়তো আপনি ইউনিভার্সিটি ঢোকেন নাই, আপনি হয়তো কলেজে কিংবা স্কুলে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূর্তির ভাঙা নিয়ে একটা আন্দোলন হলো, ছাত্রদল সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল। যুক্তিটা ছিল এই যে ইসলাম ভাস্কর্যের বিরুদ্ধে কখনো কথা বলে নাই, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। তখন কিন্তু আমাদের সাথে ছাত্র শিবিরের কিন্তু গন্ডগোল হয় এবং সব ছাত্র আমাদের সাথে ছিল। এটা আমি আপনার কাছে ফিরে আসবো, মোল্লা ভাই এক মিনিট, আমার সাথে রিলেটেড কিছু কথা আছে। সরি মোল্লা ভাই, আমি যদিও আজিজ ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি, আমাদের বয়োজ্যেষ্ঠ এখানে সবার না হচ্ছে কি, সরি আমি আজিজ ভাই আপনার এই বিষয়ে ওনারা যে যা বলেছেন এখন পর্যন্ত আপনি শুনেছেন, আমি ওনাদের কাছেই ফিরে যাব। তবে আপনার এই বিষয়ে মোল্লা ভাই কিছু অ্যানসার করতে হবে। আমি একটু সরি সময় ভাইয়া, আমি একটু আমার দুঃখিত হচ্ছে, আমাকে একটু খারাপ লাগতেছে। এই বিষয়বস্তু হলো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, সেখানে কিন্তু এখানে জামাত আর এখানে বিএনপি। হ্যাঁ বলুন। সরি আমি কিন্তু এই সাবজেক্টে আসি নাই, কিন্তু শুনতেও আসি নাই, বলতেও আসি নাই। বাংলাদেশের আমাকে যেটা দাওয়াত দিয়েছেন আপনি, সরি আমার লেখা আছে এখানে, আপনি দিয়েছেন বাংলাদেশের রাজনীতি, এটার ধারে কাছে আমার মনে আমরা জবাব বিএনপি এখন একসাথে আছে, এই তর্কটা এখানে আমার মনে কোনোভাবেই আসা ঠিক হয়নি। আমি মাফ করবেন, আমি আমার অনুরোধ, কিন্তু এখনো একসাথে আছে, এখনো আলাদা হয়নি। এইখানে আসি আমরা অনলাইনে এটাকে এইভাবে ডিবেটে নামো, আমার মনে আমাদের কারো পক্ষে এটা ভালো হচ্ছে না। আপনি নতুবা আমি থাকবো না, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। সেটা হচ্ছে, দেখেন আমরা ঐক্যের কথা যতই বলি, গত শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে আমরা অনেকবার ঐক্যের কথা বলেছি, আন্দোলনের কথা বলেছি, কিন্তু আমরা মিনিমাম নৈতিকতার ভিত্তি থেকে যদি আমরা ইউনাইটেড না হতে পারি, মতে প্রকাশ করতে না পারি, ইউনিটি কোনদিন আসবে না, আসেনি এখন পর্যন্ত। আমাদের ফোরাম আছে, ফোরামে আলোচনা হইতে পারে। অনিয়ার আমরা এখানে এটা ডিবেট করার জন্য আসি না, একই সাথে আছেন আমাদের সাধারণ জনতা, আমাদের সাথে আজিজ ভাই, আমাদের সাধারণ জনগণের যেহেতু এখন পর্যন্ত কোনো কথা আপনারা নেতারা ক্লিয়ার করা হয় না, আমাদের কোনো কথাবার্তা নেতারা ক্লিয়ার হয় না, এখানে সবাই ব্যক্তিগত, দলীয় নয়, বারবার বলছি আপনাকে, দলীয় নয়, ব্যক্তিগত মতামত দিতে আসছেন। এখানে আপনার ব্যক্তিগত মতামত এখানে দিচ্ছেন, মোল্লা ভাইও আসছেন, আপনারাও আসছেন,
কিন্তু আমার কথা হচ্ছে আপনার সাধারণ জনগণ এর নাগালের ধরাছোঁয়ার বাইরে থাকেন আপনার নেতারা সবসময় থাকেন। কিন্তু আমাদের কথা বলা, আপনারা শুধু ফোরামে ডিসিশন নেবেন, নো, আমাদেরকে বলতে হবে। আমাদেরকে বলেন আপনারা কি নির্ধারণ দিচ্ছেন। আমরা কোনো নৈতিকতার কোনো এই কথাগুলো তো সারফেসে আছে। ঠিক আছে মোহসেল ভাই, হ্যাঁ, আমি একটু আজিজ ভাইকে অ্যাড্রেস করি। সেটা হচ্ছে আজিজ ভাই এবং মিলন ভাই, আমরা মনে হয় আসলেই মানে বিতর্কিত বিষয়গুলো আমরা বলাটা আসলেই মনে হয় ঠিক হয়নি। আপনারা ভবিষ্যতে কি চান? আমরা চাই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ জিয়াউর রহমান সূচনা করেছিলেন। শেখ মুজিবও কিন্তু ঐক্যবদ্ধ রাজনীতি সূচনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে অন্যদের দ্বারা প্রেসক্রাইবড হয়ে বাংলাদেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। জিয়াউর রহমান দেখেন, শাহজিদুর রহমান থেকে শুরু করে যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, যারা বাম কমিউনিস্ট থেকে এসেছেন, মুসলিম লীগ থেকে এসেছেন, ওনাদেরকে অ্যাকোমোডেট করে একটি ঐক্যের রাজনীতি করেছেন। দেখুন জামাতকে যে রাজনীতি করার কথা ভাই, আমি এখন এই পর্বে আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাদের। আগামী 10 মিনিট আমি আপনাদের ইন্টারাপ্ট করবো। কিছু ক্রুশিয়াল ম্যাটার আমাদেরকে আনসার দিতেই হবে। সেটাও কি জানেন যে দেখছি কিছুদিন পর পর হঠাৎ করে জামাত থেকে ছুটে চলে যায় কিছু লোক, আবার বিএনপি থেকে ছুটে চলে গিয়ে বিকল্প ধারা তৈরি হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ছোটাছুটি আজকে প্ল্যাটফর্ম ক্রস করে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলানো হচ্ছে, কালকে প্ল্যাটফর্ম করে আবার আওয়ামী লীগকে শক্তিশালী করে দেওয়া হচ্ছে, আবার বিএনপিকে শক্তিশালী। হোয়ার আর উই? আমাদের সাধারণ মানুষরা কোথায়? হোয়ার ডু উই স্ট্যান্ড? আমাদের তো একটা প্রেক্ষাপট দিতে হবে যাতে করে কিনা আমরা বলতে পারবো যে আমরা সবাই ইউনাইটেড, that we want a fair and free election. At least এটা তো আমরা দাবি করতে পারি। এই ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনের দাবিটা উঠতে সবার, এখানে মিলন ভাই আছে, মিলন ভাই উনিও আছেন এখানে। আমি জানি না মিলন ভাই উনি কি শেখ হাসিনা ইলেকশনকে উনি ফেয়ার বলবেন কিনা, কিন্তু আমার কথা হচ্ছে যে কেন আমরা এই মুভমেন্টটা দেখি না? কেন আমরা আজকে মিলন ভাইকে আমরা, আপনি ডেমোক্রেসির দিকে চলে যান। যে আইজ ভাই যেটা দৃষ্টি আকর্ষণ করছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ডেমোক্রেসি ওদিকে চলে যান, আমাদেরকে নিয়ে আপনি সময় ব্যয় করেন না বেশি। মোবাসেল ভাই আরেকটা কথা বলি, এখানে বিভিন্ন খান থেকে লোকজন আসছে, নামগুলো অন্তত বলা হলে ভালো। এখানে আজকে ভাই আজিজ ভাই, এখানে অনেক লোকই আসছে আজকে। মূলত আমরা এই দুজনের কথা শুনতে এসেছি। দুজনের কথা এর জন্য শুনতে আসছি যে এই বিষয়ে অনেক অনুরোধ করা হয় যে ব্যাপারগুলো কনফিউজিং। ছাত্র শিবির এবং ছাত্র দল একসাথে অনেক কাজ করেছেন, এটা আমাদেরকে ভুল বোঝানো যাবে না, আমাকে ভুল বোঝানো যাবে না। ছাত্র শিবির ছাত্র দল একসাথে অনেক সংগ্রাম করেছেন। এগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1990 সালে গণ অভ্যুত্থানের পরে এনএস ভবন থেকে যে মিছিল করেছে তার নেতৃত্ব আমি দিয়েছি। সুতরাং আমাকে এই বুঝ দেওয়া যাবে না। আপনারা যত ভাই বড় বড় নেতা হন, আপনাদেরকে শ্রদ্ধা রেখেই বলি। তাহলে এখন কেন শিবির ছাত্র দলের ভিতরে এই ফাটলের কথা এখন কেন শুনি? আমি এক কথা বলি মোহসেল ভাই, আপনার কথা সবই ঠিক আছে, কিন্তু এইটাই ফোরাম, আমার দৃষ্টিতে এটা ফোরাম না। এগুলো নিয়ে আলোচনা আমি আপনার সাথে এগ্রি না। আপনি কিন্তু বেশি বস্তু দেখেন, আমার কাছে আছে তো, যেটা দিছে রেজে দেখেন, আজিজ ভাই আমি আপনার সাথে এগ্রি না, সম্পর্ক নাই। আমি আপনার সাথে এগ্রি না। আমি ভবিষ্যৎ সংগ্রাম, সরি ভাই আজিজ ভাই, ভবিষ্যৎ সংগ্রাম আমরা কিভাবে সামনে এগিয়ে নেব? হাউ আর ইউ গোইং টু ডু ইট? আমাকে আপনাদের পরিকল্পনা বলেন, আমি শুনতে চাই। মোল্লা ভাই আপনাদের পরিকল্পনা বলেন কিভাবে সবাইকে একসাথে করা যায়। আমি আপনাকে স্ট্রেট পরিকল্পনা জানতে চাই। আপনি স্পেসিফিক মিলন ভাইয়ের কাছে, আমার কাছে, আইস ভাই সহ যারা আছে সবার পার্সপেক্টিভ নিতে পারেন। আমি আপনার পার্সপেক্টিভ জানতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে সামনে নেওয়া যাবে। রাজনীতির আমরা পরিবর্তন চাই, আমরা শেখ হাসিনার পতন চাই, আমি ব্যক্তিগতভাবে পতন চাই। আমি জানতে চাই শেখ হাসিনার পতনের ব্যাপারে আপনাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিকল্পনা কি বলেন? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন নাকি মিলন ভাইকে নাকি অন্য কাউকে? মোলা ভাই আপনাকে জিজ্ঞেস করছি, তারপরে আমি একটা ইয়াং ছেলের, আমি মিলন ভাইয়ের কথা শুনবো, তারপরে আমি আরিফ বিল্লার কথা শুনবো। হ্যাঁ বলেন। আচ্ছা, বাংলাদেশের ভবিষ্যৎটা ইট ডিপেন্ডস অন ডেমোক্রেসি এন্ড ডেমোক্রেসি। এবং রাষ্ট্রের যতগুলো মেইন অর্গান রয়েছে সেগুলোকে স্ট্রেংথেন করা, সেখানে ডেমোক্রেসি স্ট্রেংথেন যদি হয়, ডেমোক্রেসি যদি ফিরে আসে, তাহলে রুল অফ ল এস্টাবলিশড হবে, হিউম্যান রাইটস ফিরে আসবে, গুড গভর্নেন্স আসবে ডেমোক্রেসির আওতায়। তো এইটার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে জনগণকে তার নিজস্ব শাসক এবং জনগণকে শাসন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য মানে একটি ডেমোক্রেটিক ইলেকশন, এবং ডেমোক্রেটিক ইলেকশনটি হতে হবে একটি নিরপেক্ষ বডির আন্ডারে। কারণ হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো ইলেকশন গ্রহণযোগ্য হয়েছে
সেটি নিরপেক্ষ বডির আন্ডারে হয়েছে। কোন দলীয় সরকার আন্ডারে সুষ্ঠু ইলেকশন বাংলাদেশে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডার ইলেকশন চাচ্ছেন বেসিক্যালি? হ্যাঁ, কেয়ারটেকার সরকার অথবা এই টাইপ, অথবা নামটা চেঞ্জ হইতে পারে, এই টাইপ একটা ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল বডির আন্ডারে, নিউট্রাল রেফারির আন্ডারে there should be an election so that it is acceptable to everyone. আচ্ছা, তাহলে আমি একটা দিক সন্তত পেলাম যে ভবিষ্যৎ আন্দোলনের মূল যে চালিকা, যে সংগ্রামের চালিকা শক্তি যেটা আপনি ইউজ করতে যাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়া। সেই দাবিটি এখন পর্যন্ত মেইন কথা হচ্ছে বাংলাদেশের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার প্রাথমিক স্টেপ হিসাবে আমরা নিউট্রাল রেফারির আন্ডারে, নিউট্রাল বডির আন্ডারে একটা ইলেকশন চাই, যে ইলেকশনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং এটা রাজনৈতিক ডেডলক। আপনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কি মনে করেন আপনার এই কেয়ারটেকার নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সরি কেয়ারটেকার নিউট্রাল শক্তির আন্ডারে যে ইলেকশন, সেটার পক্ষে আপনার যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন আছে আপনি মনে করেন? যে দেখুন, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যেটা বোঝাতে পেরেছি, যেহেতু আপনি জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ব্রিটেন অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কেয়ারটেকার সরকার বলতে কোনো সিস্টেম নাই। কেন নাই? কারণ হচ্ছে যে ওনাদের যে নির্বাচনকারী সরকারটা থাকে এবং ইলেকশন কমিশন এত শক্তিশালী, এত নিরপেক্ষ, বিচার বিভাগ এত নিরপেক্ষ, মিডিয়া এত নিরপেক্ষ, যে এখানে ইলেকশনে কেউ কারচুপি করবে এটা কল্পনা করা যায়। কিন্তু বাংলাদেশের সিস্টেমটা এমন হয়েছে, বাংলাদেশি বিভিন্ন অর্গান যা ইলেকশনে খুব গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে, সেগুলো দলীয় প্রভাবে, দলীয় দুষ্টে প্রভাবিত হয়ে গিয়েছে। সুতরাং এখানে যদি একটা ইলেকশনকালীন নিরপেক্ষ একটা সিস্টেমের আন্ডার ইলেকশন হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো, আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি। বাট একটা কার্ড আওয়ামী লীগ খেলছে, সেটা হচ্ছে সেকুলার কার্ড। আওয়ামী লীগ ইজ সেলিং সেকুলার কার্ড to the Western world. They are saying that, look, we are the flag bearers of secularism in Bangladesh. তোমরা ওয়ার অন টেরর শুরু করেছো, তোমরা যদি বাংলাদেশ থেকে মৌলবাদ উৎখাত করতে হয়, ওয়ার অন টেরর তোমাদের প্রজেক্টটা যদি চালিয়ে নিয়ে যেতে হয়, সেকুলারিজমকে যদি তোমরা মুসলিম বাংলাদেশে রাখতে হয়, তাহলে আওয়ামী লীগ সোল ফ্ল্যাগ বেয়ারার অফ সামনে এগিয়ে নেওয়ার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে একটি ফেয়ার ইলেকশন দেওয়ার ক্ষেত্রে এই সেকুলারিজম কার্ডকে আপনারা কিভাবে চ্যালেঞ্জ করবেন, এটা আমার প্রশ্ন। ইয়েস, সুন্দর কোশ্চেন করেছেন। আমরা যে কথাটা বলেছি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, আমরা উই বিলিভ দ্যাট উই হ্যাভ বিন টু সাম এক্সটেন্ট সাকসেসফুল। আমরা যে কথাটি বলেছি যে, লোক, তোমাদের কাছে আওয়ামী লীগ যে কথাটা বলছে, বুঝলাম যে তোমরা ইউ আর ইনক্লাইন টু আওয়ামী লীগস আইডিওলজি, ওর আওয়ামী লীগ যে কথাটা বলতেছে, বাট তোমাদের কাছে তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডেমোক্রেসি, গুড গভর্নেন্স। সেটা যদি না হয়, তাহলে বাংলাদেশ থেকে তো ভবিষ্যতে জঙ্গি উৎপাদিত হবে। বাংলাদেশে এটা নন ফাংশনাল কান্ট্রি হয়ে যাবে। তোমরা কি সেটা চাও যে বাংলাদেশ একটা নন ফাংশনাল কান্ট্রি হয়ে যাবে? মতো দেশে লায়াবিলিটি তো ইন্টারন্যাশনাল। কিন্তু মোল্লা ভাই, আলজেরিয়ার মতো দেশে আমি নিজে মোরসির পক্ষে সংগ্রাম করেছি। এই যে ইজিপ্টে ইলেক্টেড, গণতান্ত্রিক উপায়ে ইলেক্টেড ইসলামিক শক্তি ক্ষমতায় আসলেও তো সামহাও সরিয়ে দেওয়া হয়। জি, রাইট কথা বলছেন। তাহলে এখন হচ্ছে যে বাংলা, দেখুন, এটার সমাধানটা ইন্টারনালি এবং এক্সটার্নালি যৌথভাবে হতে হবে। বাংলাদেশের জনগণকে ডেমোক্রেসি চাইতে হবে, সকলে মিলে ডেমোক্রেসি চাইতে হবে, ইররেসপেক্টিভ অফ देयर পলিটিক্যাল আইডিওলজি। বাংলাদেশের মানুষ কি আসলে চায় না? বাংলাদেশের মানুষ কি গণতন্ত্র চায় না? আপনি তো বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ কি গণতন্ত্র চায় না? বাংলাদেশের মানুষ কি তাহলে এখন বর্তমানে আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা শুনি, শেখ হাসিনার আমলে, যেটা সত্য কথা, আমাদের যে কোনো ভাবে, যে কোনো কারণেই হোক, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে, এবং তাহলে বাংলাদেশের মানুষ কি আরামে আছে, শান্তিতে আছে? তাহলে কি বাংলাদেশের মানুষ ইলেকশন চায় না, বেসিক্যালি ফেয়ার ইলেকশন চায় না, অথবা এই ইলেকশনটাকে ফেয়ার মনে করে, বা শেখ হাসিনাকে বা যে কোনো ভাবেই হোক গণতান্ত্রিক প্রক্রিয়া কি চালু আছে বলে আপনি মনে করেন? আপনার সুন্দর কথা বলেছেন। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি কথা প্রসঙ্গে যে কথা বলছিলেন যে একসাথে ছাত্র দল, ছাত্র শিবির চলার ইতিহাস যেমন আছে, আবার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম এবং অন্যান্য দল মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের ইতিহাস আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা সবসময় যে একসাথে চলেছে এটা কিন্তু ঠিক না। এটা আপনার সদয় অবগতির জন্য ইতিহাসটাকে আপনাকে একটু মনে করিয়ে দিলাম।
এখন আসি আপনার স্বপ্নের বাংলাদেশের কথা, যে রাজনীতিটা হচ্ছে আমরা এই দায় দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। শুধু আওয়ামী লীগকে দোষলে চলবে না। আওয়ামী লীগের যেহেতু তারা ক্ষমতা আছে, তাদের দায় দায়িত্ব তাদের দোষ তো বেশি। আজকে আমরা জনগণ আমরা কি করলাম, সুলতান মনসুরকে আপনারা ঐক্য ফ্রন্ট করে ডাক্তার কামালকে সামনে এনে ফ্রন্ট আপনারা ঐক্যবদ্ধ হইলেন, ভোট পাহারা দিবেন, রাত্রেবেলা ভোট রাতের ইলেকশন হয়ে গেল। এই ইলেকশনকে আমরা সমর্থন করি না, স্পষ্ট ভাষায় আপনাকে বলছি। এক, যদিও বিকল্প ধারা আজকে রাজনৈতিক ইলেকশন মেরুকরণের কারণে সেই জায়গায় ছিল, এবং আপনি জানেন সবার সদয়াবতির জন্য যে আমিও একজন নির্বাচিত এমপি হব এই স্বপ্নের আশায় তার সাথে এই করেছিলাম, যেহেতু আমাদের রাজনীতির চিন্তা চেতনাটা এক। জিয়াউর রহমানের মহাসচিব ছিল, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু সেখানে সেটা হয় নাই। এটা হলো বাস্তবতা, এটা তো অস্বীকার করার উপায় নেই। আবার পাশাপাশি ডাক্তার কামালের মতো একই মঞ্চে জয় বাংলা স্লোগান হয়েছে, আবার বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান হয়েছে। এই যে বৈপরীত্যের ঐক্য, এইটা তো হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার প্রশ্নে বলেন, কৌশলগত কারণে বলেন, বিভিন্ন কারণে বলেন, এই জিনিসগুলি হওয়ার কারণে জনগণ আস্থা নাই। আজকে আপনি যে বললেন জনগণ কিন্তু ভোট সেন্টারে যেতে চায় না, আপনি রিয়েল ভোট হলে আওয়ামী লীগের অবস্থা 10টা সিট পায় কিনা সন্দেহ। তাহলে এই যে আবুল্লাহ ভাইয়ের মতো, যেমন ধরেন গত 7 বছর 8 বছর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করলাম, আলতাবাড়ি পার্ক থেকে শুরু করে টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে আমরা যে সংগ্রামটা করলাম, এই যে আমাদের ত্যাগ, এটা তো অস্বীকার করার মনে হয় এখানে কেউ নাই। তা আমরা যে সংগ্রামটা করছি, তাহলে আমরা কি আপনাদেরকে ধরেন, আপনাদের বলতে যারা কিনা এখন সরকারের সাথে আছেন, আমরা বা সরকারের সঙ্গে সামহাও কোনোভাবে ছিলেন বা থাকার চেষ্টা করেছেন, আপনাদেরকে কি আমরা ভবিষ্যতের সংগ্রামের সময় আপনাদেরকে পাশে পাবো, না দেখবো যে শেখ হাসিনা যদি থাকতে চায় আপনারা তাদের সঙ্গে থাকবে, তাহলে ভবিষ্যৎটা কোন দিকে যাবে? না, আজকে আমি বলি, যেমন ধরেন জাতীয় পার্টি কিংবা বিকল্প ধারা কিংবা রাশেদ খান মেনন কিংবা ইনু সাহেব, এরা তো ওনাদের মন্ত্রিসভায় ছিলেন। আজকে রাশেদ খান মেননও তো সত্যি কথা বলছেন, সময়ের প্রয়োজনে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ইনু সাহেব বলছেন, যদিও তাদের যেটা বলেছে জোয়ার আড্ডার সঙ্গে কানেক্টেড ছিলেন, এটা আরেক কথা। হ্যাঁ, যে তারা হয়তো বলতে পারেন মন্ত্রিত্ব পায় নাই বলে হয়তো তারা এই কথা বলছেন, অনেক প্রশ্ন আসতে পারে, আমি সেই বিতর্কে যাব না। কথা হচ্ছে যে বকর ভাই যেটা বলছেন, আমি খুবই আজকে ব্যক্তিগতভাবে আশাবাদী, যেভাবে উনি অ্যাপ্রোচটা করেছেন, ইটস ভেরি প্রোঅ্যাক্টিভ এন্ড পজিটিভ। আমরা আগামীর বাংলাদেশকে, স্বপ্নের যে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে দেখতে চেয়েছিলাম, সেটাকে করতে হলে ঐক্যবদ্ধ, ঐক্যের বিকল্প নেই। এবং যখন মানুষ দেখবে যে আজকে ছাত্ররা যদি একটা ঘটনা যদি তারা করতে পারে, কি ভ্যাট আন্দোলনে তারা সাকসেস দিতে পারে, কোটা আন্দোলনে সাকসেস দিতে পারে, আমরা এই কি বলবো যে সরি ফর দ্যাট, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যে অনেকের ভাষায় বলে যে ব্লাডি পলিটিশিয়ান, আমরা যারা ব্লাডি পলিটিশিয়ানরা যদি আজকে সত্যিকার ভাবে উই শুড আমাদের আত্মবিশ্লেষণ করে, আমরা যদি শুদ্ধ হয়ে, আমরা জনগণের কাছে কমিটেড হয়ে, আমরা পলিটিক্যাল উইল এন্ড পলিটিক্যাল কমিটমেন্ট উই নিড, এইটাকে সামনে রেখে যদি আমরা এগোতে পারি, অতীতের বিভিন্ন ভুল যা আছে কিংবা সেগুলিকে ভুলে গিয়ে, তাহলে সমাধান সম্ভব। আমরা কি ডাকসুকে চালু রাখার পক্ষে কিনা? আপনি একজন নেতা, অবশ্যই অবশ্যই। আমি তো ডাকসুকে নিজে যেহেতু নির্বাচন করেছি, আমি যা নির্বাচন করেছি, মান্না সাহেব বিপি হয়েছিলেন, তো ডাকসু, এবং আপনার অবগতির জন্য বলছি, আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট, জিয়াউর রহমান সাহেব আমাকে যেভাবে বলেছিলেন যে স্বাধীনতার পর যদি সত্যিকার ভাবে ফেয়ার ইলেকশন হয়ে থাকে, সেটা জিয়াউর রহমান সাহেবের সময়, আমাদের সময়, ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময় আমরা করে দেখিয়েছি, রেকর্ড করেছিলেন, আমার সেটা জানা আছে। কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে আমি মোল্লা ভাইয়ের কাছে ফিরে আসছি। মোল্লা ভাই, আপনি এই ডাকসুকে দেখুন, ডাকসু যেভাবে অনেক বছর পরে, এটা দোষটা কিন্তু আমি বিএনপির কারোর উপরে চাপাবো, ডাকসুকে অকার্যকর করে দেওয়া যেভাবেই হোক, তারপরে ডাকসুকে চালু করা হয়েছে। ডাকসু কার্যকর হওয়ার পরে আমরা বিপিন নুরের মতো একজন সংগ্রামী ছেলে পেয়েছি, যেভাবেই দেখেন না কেন। কথা হচ্ছে এই ডাকসুকে চালু করার ক্ষেত্রে আপনার মানে আপনি কি মনে করেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ডাকসুকে চালু রাখা কি কর্তব্য কিনা, এবং ডাকসুকে চালু রাখার ক্ষেত্রে কোন দলের কি ভূমিকা পালন করা উচিত সামনে, যাতে করে গণতন্ত্র ফিরে আসে? কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুকে বলা হয় বাংলাদেশ সবচেয়ে স্বাধীন পার্লামেন্ট। আপনি কি মনে করেন? আপনি কি ছাত্র রাজনীতি করার পক্ষে? না, দেখুন, ধন্যবাদ, আপনি সুন্দর কোশ্চেন করেছেন, সুন্দর ইস্যু নিয়ে এসেছেন। গণতন্ত্র যদি বাংলাদেশে থাকে,
বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক এই যে সিনিয়র পলিটিশিয়ানরা, যে বাংলাদেশের ওনারা মিলন ভাইয়েরা যে রাজনীতি করে আমরা যে পর্যায়ে চলে এসেছি, তো আমাদের নেক্সট জেনারেশন তো কোথাও থেকে তৈরি হতে হবে। তো সেটা ডাকসু সহ বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র সংসদগুলো। তো গণতন্ত্র যদি জাতীয় রাজনীতিতে না থাকে, স্বাভাবিকভাবে সেই শক্তিগুলো বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ থাকুক, সেখানে ছাত্র রাজনীতি থাকুক, সেখানে ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠুক, সেখানে তারা স্বাধীন চিন্তা চেতনার প্রকাশ ঘটুক। এইটা একটি অগণতান্ত্রিক সরকার এটা কখনোই চায় না। যারা তাদের দলের ভিতরে, রাষ্ট্রের ভিতরে গণতন্ত্র দেখতে চায় না, তারা ছাত্রদের অঙ্গনে গণতন্ত্র দেখতে চায় না। বাট আমি মনে করি বাংলাদেশের মেইন যে প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে ছাত্র সংসদ থাকা উচিত, এবং সেটা দলীয় লেজুর বৃত্তিহীন, দলীয় প্রভাব মুক্ত, মেধাভিত্তিক ছাত্র সংসদ থাকা উচিত, যাতে ছাত্ররা কথা বলার যোগ্যতা অর্জন করে, তাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পায়, রাষ্ট্রের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। বাট লেজুর ভিত্তিক, আমি শেষ করে নিই, লেজুর ভিত্তিক তারপরে লাঠিয়াল বাহিনী হিসাবে, নেতাদের স্বার্থের হাতিয়ার হিসাবে, অস্ত্র হিসাবে যে ছাত্র রাজনীতি, তথাকথিত ছাত্র রাজনীতির ছাত্র সংসদ আমি চাই না। আমি চাই মেধার ভিত্তিতে ভবিষ্যৎ রাজনৈতিক তৈরি করার কারিগর হিসাবে ডাকসু, রাকসু, সাকসু এই ছাত্র সংসদ গুলো থাকুক। সেটাই আমার অপিনিয়ন। আচ্ছা মিলন ভাই, আপনারা কি কখনো ভবিষ্যতে বিএনপির সাথে রাজনীতি করার কোনো ইচ্ছা রাখেন? আপনারা তো আমি একটা কথা বলি মহসিল ভাই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এক, দ্বিতীয় হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি যেটা বললেন, যেখানে অরিজিনটা হচ্ছে আমার জন্ম, আমার রাজনীতির উত্থান হচ্ছে বিএনপির রাজনীতির মধ্য দিয়ে, জাতীয়তাবাদী রাজনীতির মধ্য দিয়ে, সেইটা তো এখন অন্তরে ধারণ করি। হয়তো বিভিন্ন কারণে বিভাজন কিংবা দূরত্ব হয়েছে, এবং এমন একটা কজ শেষে দাঁড়ায় ৭১ সনে পুরো জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে আমরা আজকে একটা অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিকতার পক্ষে, সুশাসনের পক্ষে, ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে আজকে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি প্রারম্ভিক বক্তব্যে বলেছি, যেটা আজিজ ভাইকে যে কথাটা অ্যাড্রেস করতে চাইছিলেন, আমরা ভবিষ্যতের কথা বলতে গেলে অতীতের কিছু বিশ্লেষণ আসবে, আমরা সেটাই করার চেষ্টা করছি। আমরা সামনের দিকে তাকাতে চাই, পিছনে তাকিয়ে খালি দোষারোপের রাজনীতি করলে দেয়ার উইল বি নো রেজাল্ট। এবং আমি কিন্তু আবু বকর মোল্লা ভাই এখন খুব সুন্দর কথা বলেছেন ছাত্র রাজনীতি সম্পর্কে, যে আজকে বিএনপিও যেটা ৯০-এর পরে, এরশাদকে আপনারা স্বৈরাচার বলেন, এরশাদ স্বৈরাচার ছিল, আমি জানি মফসিল ভাই, আপনি সহনশী আন্দোলনে আপনি একজন আন্দোলনকারী ছিলেন, কিন্তু এরশাদকে সরিয়ে আপনারা ৩ জোটের রূপরেখায় যে কথাটা, আমরা ৩ জোটের আমরা দিয়েই কথাটা বলি, যে ৩ জোটের সেই রূপরেখাটা কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই। সেইখানে তো আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, কিন্তু সেই বিভাজনের রাজনীতি কিন্তু সেটা চলে আসছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে আমাদের মনোজগতে, চিন্তা চেতনায় আজকে আমাদের একটু পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, ঐক্যের ডাক দিতে হবে এবং জনগণকে ভয়েস রেজ করতে হবে। এবং আজকে সেই সামাজিক উদ্যোগ নাই। সুশীলরা আজকে নীরব, আজকে দর্শন বলেন, ওই মেধা সিনহা হত্যা বলেন, আজকে যে হত্যাই বলেন, আরো কয়েকটা প্রশ্ন নিতে হবে, খুব দ্রুত প্রশ্ন। আমি প্রশ্ন, সরি মিলন ভাই, পিন পয়েন্ট প্রশ্ন। মোল্লা ভাই, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে একেবারে ১ মিনিটে, আপনার, কারণ অনেকে ২-১জনের প্রশ্ন নিব আমি দর্শকের, আপনি বলেন আপনি এটাকে কিভাবে দেখছেন? ১ মিনিটে বুয়েটের রাজনীতি বন্ধ। দেখুন, বর্তমান লেজুর ভিত্তি লাঠিয়াল বাহিনী হিসাবে যে ছাত্র রাজনীতি, এই কারণে বইতে বর্তমান ছাত্র রাজনীতি বন্ধ থাকা আমি পছন্দ করছি। কিন্তু যদি সুষ্ঠু মেধাভিত্তিক রাজনীতি হয়, তাহলে বইতে ছাত্র রাজনীতি শুরু হওয়া উচিত। এটা তো কোনো ওপেন প্রশ্ন হলো, উত্তর হলো। আপনি কি মনে করেন রাজনীতি করতে করতেই রাজনীতির চর্চা হয়? তাহলে কি আপনি মনে করেন না যে আমরা সবাই এখানে সংগ্রাম করেছি কম বেশি সবাই? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের মতো দেশে, যেখানে অধিকাংশ মানুষরা আসলে খুব একটা ইনফর্ম না বা লেখাপড়া খুব একটা করেন না,
সেইখানে বুয়েটের মতো একটি জায়গায় ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া, এটাকে আপনি স্ট্রেট দেখুন আমি ছাত্র রাজনীতির পক্ষে, আমি কিন্তু প্রথমেই বলেছি। আপনি নিজে তো ছাত্র রাজনীতি করেছেন। জি আমি ছাত্র রাজনীতির পক্ষে, বুয়েটে ছাত্র সংসদের পক্ষে, কিন্তু বর্তমানে বুয়েটে সরকার বাহিনীর যে লাঠিয়াল বাহিনীর মাধ্যমে যে সন্ত্রাস হয়, এই সন্ত্রাস মুক্ত পরিবেশে সেখানে ছাত্র রাজনীতি আপাতত বন্ধ থাকা উচিত, আপাতত বন্ধ থাকা উচিত। 1990 সালের অভ্যুত্থানের সময় নতুন বাংলা ছাত্র সমাজ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার অনেক চেষ্টা করেছে। আমরা কিন্তু সেই সময় বলতে দ্বিধা নাই, আমরা দেখেছি যে অনেকেই তারা সশস্ত্র ভাবে সেই সশস্ত্র নতুন বাংলা ছাত্র সমাজের আক্রমণ ঠেকিয়েছে। সুতরাং দেখুন এরশাদের চেয়ে 100 গুণ বেশি স্বৈরাচার এই সরকার। আচ্ছা, সুতরাং এরশাদের সাথে এই সরকারের তুলনা করা যায় না। আপনি কি বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ পক্ষে? আমি আপনাকে বলি, আমি যেহেতু ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমি অবশ্যই ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না। তবে বকর ভাই যেটা বললেন, রেজিস্ট্রার সাহেব যেটা বললেন যে স্পেশালাইজ, যেমন ডাক্তার বলেন, পেশাগত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই জায়গাটায় ছাত্ররা, আপনি ভূমিকা কিন্তু মুক্তিযুদ্ধে বলেন, যে কোনো ইয়েতে বলেন, আপনারা ডাকসু রেখেছে, চাকসু রেখেছে, জাকসু রেখেছে। বুয়েট একটা স্পেশালাইজড একটা ইউনিভার্সিটি, সেখানে মেধাভিত্তিক চর্চা যখন হবে, সেই পরিবেশ যখন আসবে, তখন সেখানে সেটা হোক। কিন্তু এখন যে অবস্থায়, এই অবস্থায় সাময়িকভাবে আপনি যখন হার্ট অ্যাটাক হয়, আপনি তো হার্টের রোগী, শুনেন, আপনি যখন হার্ট অ্যাটাক হয় তখন রোগীকে কিন্তু ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়। তারপরে হাউ উইল উই নো, আমরা কিভাবে বুঝবো পরিবেশ ফিরে এসেছে, কিভাবে বুঝবো, হাউ উইল উই নো? হ্যাঁ, এটা একটা পর্যায়ে যখন নাকি দেশের স্থিতিশীলতা বলতে চর দখলের মতো হল দখল, লেজুর ভিত্তিক, কিন্তু দেশে যখন সরকার স্বৈরাচারী হয়, দেশে যখন সরকার গণতান্ত্রিক হয় না, তখনই তো ছাত্র রাজনীতির সবচেয়ে বেশি প্রয়োজন হয়। না, কিন্তু এখন তো বললে যে আবরারের মতো লাশ পড়তে থাকবে আরো, আপনি কি সেটা চান? তো 1990 এর আগেও পড়েছে, আমার চোখের সামনে মির্জা কালিমের লাশ পড়েছে, আমার চোখের সামনে ডক্টর মিলনের লাশ পড়েছে, আমার চোখের সামনে আমরা অনেক লাশ পড়তে দেখেছি, দেখি নাই? না, দেখেছেন, কিন্তু আমরা যেটা এই জায়গাটায় আমি তার সাথে একমত এই প্রশ্নে, যে আমরা তো বলছি না যে চিরজীবনে ওরা, এবং ওইখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে এটা সাময়িক। এখন যেহেতু একটা ঘটনা ঘটেছে এটা, কিন্তু এখানে মূল ভূমিকা ডাকসুর, জাকসুর, চাকসুর, আজকে রাকসুর। সুতরাং আমার মনে হয় যে আমরা সেই দিকটা অ্যাড্রেস করি। এবং প্রাতিষ্ঠানিক আরেকটা কথা বলি, আপনি দেখেন সাংবাদিকরা দ্বিধা বিভক্ত, উকিলরা দ্বিধা বিভক্ত, ডাক্তাররা দ্বিধা বিভক্ত, ইঞ্জিনিয়ারদের পেশাগত সংগঠন দ্বিধা বিভক্ত। একটা জাতি যদি এইভাবে হয়, তাহলে আপনি কিভাবে আপনি যে আন্দোলনের কথা বলতেছেন, যে যারা সরকারে থাকে, সরকারের একটা পক্ষ থাকে আর একটা পক্ষই থাকে। তো সুতরাং আমরা থেকে বেরিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কখনো সামনে এগোবে না যদি ছাত্র রাজনীতি বেগবান না হয়, আমি যেটা মনে করি কখনো হবে না সামনে। হ্যাঁ, ঠিক আছে, একমত, কোনো ডিফার নাই। আজকে যদি আলোচনার যদি একেবারে আমরা শুরু করে নিয়ে আসি, একেবারে পিন পয়েন্ট করে নিয়ে আসি, তাহলে ছাত্র রাজনীতিকে বেগবান করা কর্তব্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আপনাদের দুজনকে খুব সংক্ষেপে আমি এক সেকেন্ড বলি। এখন ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ওইটাকে রাজনীতি ওপেন করলে যে তারা অভ্যুত্থান ঘটিয়ে ফেলবে, ঘটনাটা কিন্তু পর্যায়ে নাই। সময় চেঙ্গুটিয়া মহাবিদ্যালয়ের ছাত্র আমাদের সঙ্গে যোগ দিয়েছিল, সেটাও ইম্পর্টেন্ট। আমি ফিরে আসবো, আমি চট করে প্রশ্ন করতে চাই, এখানে আমি প্ল্যাটফর্মটা ওপেন করে দিতে চাই। আজকে যারা দর্শক আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই দুইজন নেতার জন্য, আপনারা এখন করতে পারেন, আপনাদের এখনই সময়। যদি কারো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন। এখানে একজন প্রশ্ন করার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, আরিফ বিল্লাহ। আমার মনে হয় আজিজ ভাইকে একটু ফ্লোর দিতে পারেন। আজিজ ভাইকে দিব। আজিজ ভাই আপনি কি কিছু বলতে চাইলে বলতে পারেন। আজিজ ভাই, আপনি যে বলতে, কেউ যদি এখানে কোনো বক্তব্য থাকেন এই 1 মিনিট ইউজ করতে পারেন প্লিজ। আজকে সিদ্ধান্ত যেটা হয়েছে, ছাত্র রাজনীতি বেগবান থাকা আমি ব্যক্তিগতভাবে জরুরি, একেবারে, এবং সেটা জরুরি, কোনো অজুহাতে সেটা বন্ধ করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন যদি আনতে হয়, পরিশোধন যদি আনতে হয়, আজকের আলোচনা যদি একেবারে সমীকরণ করে আমরা একেবারে কেন্দ্রবিন্দু আসতে চাই, তাহলে বলতে হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে বেগবান করতে হবে, ছাত্র রাজনীতিকে চাঙ্গা করতে হবে। এখানে ফারহান হোসেন কিছু বলতে চাচ্ছেন। ফারহান হোসেন। দেখুন, এখানে আমি সামান্য একটা কথা যোগ করতে চাই। জি। ছাত্ররা যেমন
এগিয়ে আসতে হবে, দেশের সকল পেশার লোকজন এগিয়ে আসতে হবে ডেমোক্রেসির জন্য। শুধু ছাত্ররা যেন লাঠিয়াল বাহিনী হিসেবে পরিণত না হয়, ছাত্রদের রক্তের উপর দিয়ে যেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে, সবাই যেন ত্যাগ স্যাক্রিফাইস করে। এই কথাটা আপনার সাথে আমি একমত নই, কারণ হচ্ছে বাংলাদেশে কোন সংগ্রামের পটভূমি পরিবর্তন হয় নাই যেখানে ছাত্র রক্ত না দিচ্ছে, কোন পরিবর্তন আগে 1952 সাল। আমার কথা হচ্ছে যে স্যাক্রিফাইস সবাই করবে, স্যাক্রিফাইস সবাই করবে। আপনি এসি রুমে ঘুমাই থাকবেন আর ছাত্রদেরকে যে লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করবেন, নো, দিস নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, সবাই স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, এই বিষয়ে আমি শেষবারের মতো বলছি, যদি এখানে বিশেষ করে আরিফ বিল্লাহ অনেকবার কথা বলতে চেয়েছে, কারণ সে খুলনা ছাত্র দলের সেক্রেটারি ছিল, সে কতগুলি কমেন্ট আমাকে লিখে গেছে, আমি সেখানে পড়ে শোনাবো না, আমি চাই যে সে নিজে বলুক, বিশেষ করে এখানে আপনার দুই দলের নেতার জন্য। কিন্তু তাকে আমি এখন কল করছি, তাকে এখন সে কানেক্ট হতে পারছে না কেন, আমি লাস্টে আরেকবার ট্রাই করবো তাকে, দেখি তাকে আমি ধরতে পারি কিনা। ইন দ্য মিন টাইম এখানে যারা আজকে আছেন দর্শক, তাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা বলবেন, আদারওয়াইজ আমি কনক্লুডিং মন্তব্যে চলে যাব। আপনারা এখানে, হ্যাঁ ঠিক আছে, হীরা বাংলাদেশি, আপনি মাইক্রোফোন অন করুন, আপনার বক্তব্য বলুন সংক্ষেপে 1 মিনিটে। হীরা বাংলাদেশি, আপনার মাইক্রোফোনটা অন করবেন। মাইক্রোফোন অন হয়নি, আপনার মাইক্রোফোন অন করুন। মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন অন হয়নি, এখনো অন হয়নি আপনার। হ্যাঁ এখন হয়েছে, বলুন। হ্যাঁ, পরিচয় দিন, কোত্থেকে বলছেন, কেন, কি বলবেন বলুন। আচ্ছা, ধন্যবাদ। আমি হীরা বাংলাদেশি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন কর্মী। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম বিজ্ঞ আলোচক বৃন্দের কাছে যে বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে ভবিষ্যতে আমরা যারা মানে রাজনৈতিক ভাবে আছি বা যারা অরাজনৈতিক যে জনগণ আছে আর কি, তাদের ভবিষ্যতে কি সাফার করতে হইতে পারে বর্তমানে ওই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে? কি সাফার করতে হতে পারে? আচ্ছা, এখানে আমি জানি না এই বিষয়ে আমাদের জি জি জি, যে বর্তমানে যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, আমি বলবো নাকি মিলন ভাই বলবে? আপনারা যে দুজনেই বলুন। জি, মিলন ভাই আপনি বলতে চাইলে বলতে পারেন, অথবা আমি একটু বলি সংক্ষেপে। আপনি বলেন তাহলে, আগে বলেন। সেটা হচ্ছে যে হীরা বাংলাদেশি, যে বাংলাদেশের বর্তমানে যে গণতন্ত্রহীনতার যে রাজনীতি, এই কারণে শুধু ছাত্ররা সাফার করতেছে না, তারা ভবিষ্যতে সাফার করবে। বাংলাদেশের বেকারত্ব বৃদ্ধি পাবে, বাংলাদেশের সকল ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে, এবং বাংলাদেশ মানে আস্তে আস্তে একটা মানুষ যেভাবে ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের সকল ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে এবং সকলে সাফার করবে, শুধু আপনি না, শুধু ছাত্ররা না। সুতরাং বাংলাদেশে সকলের স্বার্থে বাংলাদেশি ডেমোক্রেসি ফিরে আসা উচিত, গুড গভর্নেন্স ফিরে আসা উচিত। শুধু ছাত্রদের অধিকার ফিরে মানে হরণ হবে না, সকলের অধিকার হরণ হবে। আমরা সকলকে নিয়ে চিন্তা করি। মিলন ভাই, আপনার এই বিষয়ে কোনো বক্তব্য আছে? উনি যে প্রশ্নটা করলেন, ভবিষ্যৎ ছাত্র জনতা কি সাফারিং আশা করতে পারে বা ভয় পেতে আশঙ্কা করতে পারে? খুব স্পষ্টভাবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের দেশ ভবিষ্যতে একটি অকার্যকর রাষ্ট্রে হওয়ার একটা প্রচন্ড সম্ভাবনা থাকবে। 1, 2 হচ্ছে এই যত আমাদের যেটা উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, এইটা তো জিডিপি যাই দেখায় না কেন, বৈষম্য মারাত্মকভাবে বেড়েছে। সুশাসনের অভাব, যদি আমরা সুশাসনকে যদি ফিরিয়ে না আনতে পারি, আমাদের স্বাধীনতা বিপন্ন হবে। এবং লাস্ট পয়েন্ট হলো, আপনি যে হিন্দুত্ববাদের কথা বলেছেন, আজকে সেই আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং পরিশেষে এটা বলতে চাই, যেটা প্রারম্ভিক বক্তব্যে বলেছি, এই আন্দোলনের সাথে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাটা এই বিকেন্দ্রীকরণ সহ, জবাবদিহিতা সহ, এবং আমরা সেই বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ করার যে রূপরেখা, সেটাকে সামনে রেখে জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সেই কথা সামনে রেখে আমাদের এগোতে হবে। না হলে দুজন বিজ্ঞকে শেষ প্রশ্ন করে আমি এখানে ইতি টানবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। এক সেকেন্ড, বাংলাদেশের ভবিষ্যৎ। 1 মিনিট লাইনে থাকবেন। কে? আব্দুর বলছেন, আপনি লাইনে থাকেন। ভবিষ্যৎ বাংলাদেশের আমাদের স্বাধীনতার ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বহিঃশত্রু হিসাবে কি হিন্দুত্ববাদ? এই বিষয়ে আমরা কি ইউনাইটেড হতে পারি? অবশ্যই। এবং দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আমাদের
নেইবারদের কাছ থেকে আসা আগ্রাসনবাদী যে মনোভাব তাদের যে হিজেমনিক্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাদেশ। সুতরাং আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রাখতে চাই, বাট কোশ্চেন হচ্ছে যে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, এটা মিলন ভাই যেটা বলেছেন সেটা আমার দিস ইজ ক্লোজ টু মাই হার্ট, এদেশের স্বাধীনতা থাকবে না, বাংলাদেশ একটি ভেসেল স্টেটে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে আব্দুল আপনি কথা বলতে চেয়েছেন, আপনার ক্যামেরা অন করলে আপনি পাবেন, ক্যামেরা অন করুন। রানা বাবু কিছু বলতে চাচ্ছেন? রানা বাবু ক্যামেরা অন করতে হবে, কি কথা বলতে চাইলে ক্যামেরা অন করুন। রানা বাবু একজন শিক্ষক। ক্যামেরা অন। হ্যাঁ রানা বাবু। আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমি দুজন বক্তারই বক্তব্য শুনলাম এবং তাদেরকে সম্মান প্রদর্শন করে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র যদি ফিরায় আনতে চান সেক্ষেত্রে আমার যেটা অভিমত, সবার আগে রাজপথকে উত্তপ্ত করতে হবে, এবং রাজপথ যদি গরম না হয় এবং ছাত্র এবং জনতা যদি এক না হয়, যদি এগিয়ে না আসে, তাহলে দেশে গণতন্ত্র আনয়ন করা খুবই কষ্টকর। ঠিক আছে, হ্যাঁ, এই ব্যাপারে ওনাদের কি মতামত যে রাজপথে আন্দোলনটা জরুরি যেটা? আচ্ছা ঠিক আছে, এবং এই যে মামলা দিয়ে যে রাজপথকে উত্তপ্ত না করলে বাংলাদেশের ভবিষ্যৎ বর্তমান যে স্টেলমেট রাজনীতির সেটার কোনো পরিবর্তন আসবে না, এটা হচ্ছে মূল বক্তব্য। তাহলে বাংলাদেশের রাজপথকে কিভাবে উন্মুক্ত ক্যামেরা অন করতে বলতেছে, ক্যামেরা কোথায় অন করব? উন্মুক্ত করা যাবে সেটার পরিপ্রেক্ষিতে আমি একটা প্রপোজাল করেছিলাম যে ছাত্র রাজনীতিকে বেগবান করা ছাড়া এই বুয়েট বন্ধ করে দেওয়া, এই বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ করে এগুলি করে কোনো লাভ হবে না। আমি আসছি ওনাদের উত্তর শোনার আগে। মোহাম্মদ আরিফুল্লাহ, তুমি ছাত্র নেতা, তুমি তোমার পরিচয়টা দাও সবার আগে, তোমার পরিচয়টা, রাজনৈতিক পরিচয়টা দাও সবার আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে আছি তারেক রহমান ঐক্য পরিষদের সভাপতির দায়িত্বে। এর আগে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজ শাখার বিপি ছিলাম। তারপর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা ডিস্ট্রিক্ট ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুক্তরাজ্য শাখা সেক্রেটারি ছিলাম 2008-9-এ। বর্তমানে আমি রয়েছে। রাজপথকে কিভাবে রাজপথে উত্তক্ত করার আগে আমি কিছু কথা বলতে চাই, কারণ আমি অনেকক্ষণ যাবত আপনাদের বক্তব্য শুনছিলাম এবং আসার ট্রাই করতেছিলাম, বাট আমি জানি না এটা নেটওয়ার্কের কারণে বা অন্য কোনো সংগত কারণে হয়তো বা আমি কানেকশন পাচ্ছিলাম না। আমি শুধু আপনাদেরকে কিছু বিষয় আগে, যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আপনার তারপরে আমি অ্যাজ এ ছাত্র নেতা হিসাবে, দলের একজন কর্মী হিসাবে আমি বলবো যে আমরা কিভাবে আন্দোলন করতে পারি, কিভাবে সমৃদ্ধির বাংলাদেশ তৈরি করতে পারি। আপনারা অনেক কথা বলে গিয়েছেন, অনেক কথা বলেছেন যে বাংলাদেশ অনেক উন্নয়ন হয়েছে। আসলে উন্নয়নটা কিসের হয়েছে? অবকাঠামোগত উন্নয়ন হয়েছে নাকি আপনার মেন্টালিটির উন্নয়ন হয়েছে? এটা আগে আপনাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। দুইটা বিল্ডিং করলে, দুইটা ব্রিজ করলে, দুইটা মসজিদ মাদ্রাসা মন্দির করলে উন্নয়ন হয় না। বাংলাদেশের মানুষ আজকে যে নৈতিক অবক্ষয়ের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশের মানুষের যেখানে সাদা কালোর পার্থক্য ভুলে গিয়েছে, বাংলাদেশের মানুষ হালাল হারামের পার্থক্য ভুলে গেছে, সেখানে কি বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হয়েছে এই মিডনাইটের সরকার বা এই শেখ হাসিনা সরকারের আমলে? এই বিষয়টি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি একটি কথা আজকে আপনাদের মাঝে বলতে চাই, সেটি হচ্ছে, আসলে আমি রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমি আমার ভাষায় সাবলীল ভাষায় আপনাদের সামনে বলি যে আবারও কিন্তু আমরা একটি 75-এর গন্ধ বা দুর্গন্ধ বলেন, একটি রাজনৈতিক আভাস আমরা পেতে যাচ্ছি। বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে, বাংলাদেশটা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে? আজকে আপনারা দেখেছেন ওই যে একজন নৌ কর্মকর্তা হয়তোবা সে পাবলিকলি বলেছে যে এর জন্যই কি আমরা মিটিং করে মিডনাইটে সরকার এনেছিলাম। সে তার সরল স্বীকারোক্তি দিয়েছে, যখন হি গট হিট ফ্রম দিস গভর্নমেন্ট পিপল, যখন সে মায়ের খেয়েছে তখন কিন্তু সে তার মুখ খুলেছে। এই মুখ খুলেছিল 1973 সালে মেজর ডালিমের স্ত্রীকে তৎকালীন ঢাকা মহানগরী বাকশালের যে প্রেসিডেন্ট ছিল গোলাম মোস্তফা গাজী। এখানে আমাদের মিলন ভাই রয়েছেন, আমার সাথে একমত হবেন। গোলাম মোস্তফা গাজীর ছেলে কিন্তু প্রথম মেজর ডালিমের ওয়াইফের একটি বিয়ে বাড়ি থেকে তার ওয়াইফের শাড়ি ধরে টেনেছিল, এবং তখন মেজর ডালিম শেখ মুজিবুর রহমানের কাছে কমপ্লেন করতে গিয়েছিলেন, বলেছিলেন যে এর জন্য কি আমরা বাংলাদেশ স্বাধীন করেছি? আজকে দেখেন মেজর সিনহাকে হত্যা করা হয়েছে, আজকে দেখেন এই যে লেফটেন্যান্ট ওয়াসিম সেম কথাটি বলেছে যে এই জন্য কি আমরা মিডনাইটে মিটিং করে এই সরকারকে ক্ষমতা এনেছিলাম। কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা? আজকে অনেকে অনেক কথা বলতেছেন, অনেক কথা শুনতেছি, অনেক কথা দেখতেছি। তৎকালীন সময় থেকে এখন পার্থক্যটা কোথায় রয়েছে? আমাদের ডাক্তার সাহেব বললেন, ডাক্তার আজিজ ভাই বললেন যে আপনারা পূর্বের ইতিহাস টেনে নিয়ে আসছেন, আপনারা জামাতের নিয়ে কথা বলছেন, বিএনপি নিয়ে কথা বলছেন। 1972-73 সালে যেমন বাংলাদেশের সকল স্বাধীনতার প্রকাশ আদেশ নিষিদ্ধ করা হয়েছিল, আজকে কি সেটা করা হয়নি? কোথায় চ্যানেল 1?
কোথায় চ্যানেল 9, কোথায় গিয়েছে আমার দেশ আমরা পত্রিকা? সমস্যা আপনারা সবই জানি। আরিফ, কথা হচ্ছে আমাদের রাজপথ কিভাবে গরম করা যায়, ছাত্র রাজনীতি কিভাবে বেগবান করা যায়, কিভাবে সকল ছাত্র সংগঠনগুলো একসাথে রাজপথ গরম করতে পারে, নেতাদেরকে সম্পৃক্ত করা যায়, সেটা বলো। হ্যাঁ, রাজপথের আপনি যে কথাটি, আমি তো শেষ করতে পারলাম না কথাগুলা, অনেকগুলা কথা শুনেছিলাম, আমি কিছুটা কথা নোটও করে রেখেছি। কারণ অনেক আমাদের 2 মিনিট, হ্যাঁ বলো। আমাদের আব্দুল কাদের, আমাদের যে আবু বকর মোল্লা ভাই অনেক কথা বলে গিয়েছেন। আমি আবু বকর মোল্লা ভাইকে জাস্ট স্মরণ করিয়ে দিতে চাই দুটি কথা। একটি কথা হচ্ছে জামাত আমাদের উপরে ভর করে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে যদি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র না দিতেন, এই ধরনের কথা গ্রহণযোগ্য না। না না না, আপনি আমাকে এই শেষ ধরনের কথা করতে এখানে দিতে হবে, বলতে আসছেন কেন? আমাকে শেষ করতে দিতে হবে, কারণ আপনার অনেকগুলা বক্তব্য আমি শুনেছি। কোন কথা গ্রহণযোগ্য, কোন কথা গ্রহণযোগ্য না, সেটা আমি আপনার কাছে আমি আপনার কাছ থেকে শুনবো না যে কোন কথা আমাকে বলতে হবে, কোন কথা বলতে হবে না। আমি বাংলাদেশি এবং আমার কিন্তু ফ্রিডম অফ স্পিচের অধিকার রয়েছে। আপনি যে কথাগুলো বলেছেন সেই কথার আলোকে আমি আপনাকে বলি, এই আজকে আপনাদের একটা কথা বলি, লাস্ট কথাটি, যে 2013 সালের যে ইলেকশনটি হয়েছিল 5ই জানুয়ারি ইলেকশন, আপনাদের সবাইকে একটা ইনফরমেশন আজকে আমি দিয়ে যাই, আমি আরিফ বিল্লাহ। সেটি হচ্ছে এই জামাতের কারণে আমরা কিন্তু ক্ষমতায়, আমরা কিন্তু সেদিন ইলেকশনে যাইনি। কিন্তু আমি খুলনার ছেলে, একটা কথা বলতে হবে, আমাকে রক্ত কিন্তু জামাতই দিয়েছে, এটা কিন্তু অস্বীকার কোনো আমাকে একটি কথা বলতে হবে। হ্যাঁ, এবং ওই 96 সালে শেখ হাসিনার আঁচলও কিন্তু জামাত ধরেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এটিও আপনাদেরকে মনে রাখতে হবে। আমাকে একটি কথা বলতে দিতে হবে, আমি খুলনার সন্তান, আমি খুলনা থেকে এসেছি। খুলনাতে 2012 যে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল, আপনারা সবাই অবগত রয়েছেন, যেখানে 60,000 ভোটের ব্যবধানে আমাদের বর্তমান খুলনা মহানগরী বিএনপির সেক্রেটারি। তাকে আমাদেরকে এখানে এসেছেন জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে। আমি জামাতের বিপক্ষে বক্তব্য দিচ্ছি না, আমি জাস্ট ওকে আয়না তুলে ধরছি। আপনি ইউ শুড সি ইওর ফেস। ঠিক আছে, আমি আরিফের বক্তব্যের জিসটা জেনেছি, দ্যাটস ফাইন। আমি পরবর্তী বক্তব্য, মোল্লা ভাই এটা তার ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে আমরা নিতেই পারি। আপনার রাজনীতিবিদ, ইউ হ্যাভ স্ট্রঙ্গার স্কিন দেন মি, এটা তার বক্তব্য, সে বলতেই পারে। তার বক্তব্য বলেছে, ইট ডাজন্ট মিন যে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। না, যদি এর কথা, তাহলে তো আমাকে জবাব দিতে হবে, তাই না? দিবেন। যদি তাকে আপনি এই কথা বলার সুযোগ দেন, তাহলে তো আমাকে কথা বলতে হবে। কিন্তু এখানে তো আমি বিএনপির সাথে ঝগড়া করতে আসি না। আপনি আব্দুল বলুন, আপনি হ্যাঁ বলুন। আপনি বিএনপির সাথে ঝগড়া করতে আসি। আমি বলবো? হ্যাঁ বলুন, সংক্ষেপে, হ্যাঁ বলুন। আচ্ছা শুনেন, আসসালামু আলাইকুম ভাই। আমি রাজনীতি নিয়ে আলাপ করতে চাই না। আমার প্রথম প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে এবং ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতির কাছে। ওনারা যে বারবার বলেন গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, বাংলাদেশে কি কোথাও গণতন্ত্র আছে? নাই। 1971 স্বাধীন, আগে শুনে নেন। আমরা সেটাই চাই, আমরা সেই গণতন্ত্র জন্যই তো আমরা দাবি জানাচ্ছি। আপনি আমার কথাটা শুনে নেন প্রথম। জি জি জি। বাংলাদেশে কি কোথাও গণতন্ত্র আছে? শেখ মুজিব যখন ছিল তখন গণতন্ত্র ছিল তার পায়ের জুতা। খালেদা জিয়া আসছে, আমি বিএনপি করার লোক, আমি বলতে চাই, আমি এখন সত্যি কথা বলতে চাই এই কারণে, খালেদা জিয়া যখন ক্ষমতায় আসছে তখন তার গায়ের চাদর, তার যখন যেটা মনে চাইছে আজকে পড়ছে কালকে ফেলে দিছে। শেখ হাসিনা আসছে, এটাও তার পায়ের জুতা, তার গায়ের চাদরের মতো, মনে চাইছে এটা পড়বে, মনে চায় নাই সেটা পড়বে না, ফেলে দিছে। আপনারা গণতন্ত্র কোথায় দেখেন বাংলাদেশে? আমি তো দেখি না। আমি 33 বছর ছাত্র ইউনিয়নের কর্মী, আমি 35 বছর বিদেশ করি এবং 35 বছর যাবত এই স্বাধীনতার পর থেকে গণতন্ত্র গণতন্ত্র খুঁজতেছি, আমি কোথাও দেখিনি বাংলাদেশের গণতন্ত্র। গণতন্ত্র আছে, সেটা হচ্ছে জামাতের শীর্ষ নেতাকে, এক মিনিট, জামাতের শীর্ষতম নেতাকে গণতান্ত্রিক উপায়ে দলের ভিতরে তারা মানুক বা না মানুক পালন। এক মিনিট, লেট মি ফিনিশ। আপনি শোনেন, আপনি দেশ নিয়ে কথা বলেন, আমি জামাতকে নিয়ে কথা বলছি, আমি বাংলাদেশকে বলছি না। আপনাকে মিউট করতে হবে, আপনি আমার কথা শুনুন আগে। সেটা হচ্ছে বাংলাদেশে অন্তত জামাতের, আমি নিউট্রাল গবেষণা করে দেখেছি, জামাতের অভ্যন্তরে শীর্ষ নেতাদেরকে প্রশ্নবিদ্ধ করার, এমনকি রিমুভ করার কনস্টিটিউশনাল প্রক্রিয়া একমাত্র আমার জানা মতে জামাতের আছে, সেটা বিএনপিরও নাই, আওয়ামী লীগেরও নাই। আমি এখানে সবাইকে বলতে পারি, চ্যালেঞ্জ করতে পারি, বিএনপির শীর্ষতম নেতাকে এবং আওয়ামী লীগের শীর্ষতম নেতাকে মাফিয়া হওয়া থেকে রোধ করার ক্ষেত্রে কোন প্রক্রিয়া বিএনপিতে
চালু নাই, সাংবিধানিক ভাবেও নাই, যেটা জামাতে আছে, এটা মানতেই হবে। এখন বলুন, আপনি আনমিউট করুন, আপনি আনমিউট করে কথা বলুন। আব্দুর রহমান সাহেব, আপনার আনমিউট করতে হবে আপনাকে। আপনি আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করুন। আব্দুর, আপনি আনমিউট করুন। আপনি মিউটেড, আনমিউট করুন। ওকে, হ্যাঁ বলুন। আপনি শুনেন, এরপরে আমি জামাতের প্রসঙ্গ বলি, আমি বলছি বাংলাদেশে, সেই জন্য আমি আপনাকে বাংলাদেশে বাইরে নয় না। ওকে, এরপরে আসেন, এখন এই যে বললেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাহেব বললেন গণতন্ত্রের কথা, ব্যারিস্টার সাহেব বললেন, বিল্লা সাহেব বললেন গণতন্ত্র নাই, নাম্বার 1। এখন যদি আমি আপনি জামাত যেই বলেন, আমার কাছে একটা সাজেশন হলো, বাংলাদেশে এখন যদি আপনি প্ল্যাটফর্ম গরম করতে চান, সমস্ত দল বেনিশ করে দেন, আওয়ামী লীগ ছাড়া। বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে আপনারা আসেন যে আমরা বাংলাদেশকে প্ল্যাটফর্ম হবে, আমরা বাংলাদেশকে ন্যায় বিচার দিতে চাই, বাংলাদেশ এবং বাংলাদেশকে। এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? সমস্ত দল বিলুপ্ত করে দেবে, এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? অবশ্যই। গুরু, আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে আর একটু? আর নাইলে আপনি বিএনপি নিয়ে কাউ করবেন, উনি তারেক রহমান বলে, উনি খালেদা জিয়া বলবে, উনি বদরুদ্দোজা বলবে, উনি উমক, জামাতে ইসলাম, কোনো লাভ হবে না। ওনার দলের একটি পর্যায়ে গেছেন, বিলুপ্ত করে ওনারা রাজনীতি করবেন, এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনাকে শেখ হাসিনাকে হটাতে হলে এখানেই আসতে হবে। প্রথম প্রশ্ন হবে জাস্টিস ফর বাংলাদেশ এন্ড বাংলাদেশি, এরপরে আপনি রাজনীতি করেন। এই জলদস্যুকে আপনি মিলন ভাই, এটা কি আদৌ কোনো কার্যকরী প্রস্তাবনা যে বাংলাদেশ? এটা আমি আব্দুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, এটা ইউটোপিয়ান আইডিয়া, এটা প্র্যাকটিক্যালি ইট ইজ নট, এটা সম্ভব না। এবং কথা হচ্ছে যে কথাটা এইভাবে বলতে হবে, প্রত্যেকটা দলকে একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার সিস্টেম, গভর্নমেন্ট অর হোয়াট এভার ইট ইজ, আমাদের এক প্ল্যাটফর্মে একই একটা জোটে ব্যানারে আসতে হবে। মিলন ভাই শুনেন, কনক্লুডিং রিমার্ক হচ্ছে, আমাদের সবার ভেতরে সিরিয়াস কিছু দ্বিমত আছে, একজন আরেকজনের বিরুদ্ধে অনেক নালিশ আছে, এটা তো বের হয়ে আসছে কম বেশি। কিন্তু একটা জিনিস তো সত্য, যে সবাই দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে চলছে না, এইটা তো মেনে নিতেছি আমরা সবাই এখানে। তাহলে আমরা কেন এইটাকে পুঁজি করে সবাই একত্রে হতে পারবো না? কেন না? আমরা ছাত্র যার ছাত্র সংগঠনকে কেন বলতে পারবো না যে তোমরা যে কোনো হাসিনা বিরোধী সংগ্রামে তোমরা একসাথে কাজ করবে? কেন বলতে পারবো না? ওই যে বললাম না, যা রাজনীতিবিদদের দায় দায়িত্ব আজকে আমাদের সেটা, এবং আমরা যারা নেতৃত্বে, যে চূড়ান্ত নেতৃত্বে যারা আছে, এই দায়িত্ব আপনি তো আছেন, মোল্লা ভাই তো আছেন। সেটাই তো বলতেছি। আমি নিজেকে তো সেজন্য ব্লাডি পলিটিশিয়ান বলে আমি নিজেই তো অভিহিত বললাম যে এর থেকে বেরোতে না পারলে এই নতুন প্রজন্ম, আমার অনুজ আরিফ বিল্লার সাথে আমি তার অনুভূতির সাথে আমি সম্মান প্রদর্শন করে বলতে চাই যে এই প্রজন্মকে যদি স্বপ্ন দেখাতে হয়, আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে সব মোহ ত্যাগ করে। কিভাবে ইলিয়াস আলীকে গুম হয়ে গেল ছাত্ররা? আমাকে একটু বলতে দিতে হবে গুরু, যদি এখানে শোনো, এখানে আমরা অ্যালিগেশন না দিয়ে, আরিফ বিল্লাহ, আমরা অ্যালিগেশন, ক্ষোভ আছে তোমার, বোঝা গেছে, ঠিক আছে, সবারই ক্ষোভ থাকতে পারে, নিশ্চয়ই মোল্লা ভাইয়েরও ক্ষোভ আছে। মোল্লা ভাই, আপনি কি আরিফ বিল্লাহ সাইলেন্ট করতে হবে? আমি মোল্লা ভাইয়ের সাথে না, মোল্লা ভাই আরিফ বিল্লাহ একটা সাইলেন্ট করতে হবে। মোল্লা ভাই কিছু আনসার দেন, ওর কথা কিছু আনসার দিতে চাই না। আমি আরিফ বিল্লাহ কথার আনসার দেব না, কারণ আমি এখানে বিএনপির সাথে ঝগড়া করতে আসি নাই। ওকে, মোল্লা ভাই, আমি একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে আমি মোল্লা ভাই, আমি আপনার বিপক্ষে বা জামাতকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো রেশারেশি নেই, আমি জাস্ট কিছু কথা বলতে চাচ্ছিলাম, যার ধারাবাহিকতায় হয়তো আমার ভয়েসটা একটু হাই হয়ে গিয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি জাস্ট একটা ছোট্ট একটা ডিস্ট্রিক্টের একটা কারেন্ট যে সিচুয়েশন ছিল তৎকালীন সময়ে আমাদের, যে 60,000 ভোটের ব্যবধানে তো আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক, যে বর্তমান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র রয়েছে, আমি জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি, সে কিন্তু 60,000 ভোটের ব্যবধানে হেরেছিল। সেটা ছিল বিএনপি বলেন বা 4 দলীয় জোটের জনপ্রিয়তা। সেখানে আমরা ইলেকশনে না যেয়ে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আজকে আমাদের সাথে বা আমাদের একটা ভুল ডিসিশনের সাথে কিন্তু সাফার করতেছে আমাদের 17 কোটি মানুষ।
আরিফ আজকে বিল্লাহ, আপনি সাপোর্ট আরিফ করতেছেন বিল্লাহ, থামেন, হিন্দুত্ববাদের, I got your point. Arif Billah, I got your point. হিন্দুত্ববাদের বিপরীতে। এক মিনিট, হ্যাঁ বলেন। Arif Billah, I got your point. Okay? আপনি কি জানেন এটা? আপনি না জেনে যে অভিযোগটা দিলেন যে জামাতের কারণে বেগম খালেদা যে ইলেকশনে যায় নাই, এটা আপনি তো জানেন না। আপনি জাতীয় রাজনীতি ছিলেন না। আপনি ব্যারিস্টার মওদুদ আহমদের বইটা পড়েন, আপনি মাহমুদুর রহমানকে জিজ্ঞাসা করেন। সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া she took the decision by herself. এখানে অনেকগুলো ফ্যাক্টর ছিল। আপনারা জামাতকে বাদ দিয়ে বিএনপি যদি দায় এড়াইতে চায়, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, বিএনপি আমার পার্টনার, আসলে আমি বিএনপির সাথে তর্ক করতে চাই না। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ বিএনপি অল শুড টেক দ্য লায়াবিলিটিস। জামাতের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না। মোল্লা ভাই, আমি আপনাকে একটু স্টপ করে আমি আরিফ বিল্লাহকে বলতে চাই। আরিফ বিল্লাহ ভাই, আপনি কি খালেদা জিয়াকে প্রশ্ন করতে পারবেন আর্টিকেল 7 কেন বাদ দেওয়া হয়েছে? আপনি তো বিএনপি করেন। এখানে আমি একটা কথা বলি আপনাকে ভাই, শুনেন। আপনার বক্তব্যটা আমি শুনেছি। আমি আপনাকে বলি, আই এম নট রিপ্রেজেন্টেটিভ বিএনপি হিয়ার, আই এম আরিফ বিল্লাহ টকিং হিয়ার। মুফাসসিল ইসলাম তার ইশার কিন্তু প্রথমেই বলে গিয়েছিল যে এখানে আমরা দলের কোনো পরিচয় নিয়ে বা দলের পারমিশন নিয়ে আমি এখানে আসি নাই। আর আপনি তাইলে দলের কথাটা আপনি কেন উঠালেন? আমি আপনাকে শেষ করি, যেহেতু আপনি কেন আমরা দলে গেলেন? একটা কথা বলি, সুন্দর কথা বলেছেন, দলের কথা কেন উঠেছে সেটার একটা জবাব আপনাকে দিই। এখানে আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রয়েছে, এক সেকেন্ড আমাকে একটু সময় দেবেন দাদা। আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বড় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই মিলন ভাই রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা মনে করে একটি মায়ের সাথে তার সন্তানের যেমন নারীর সম্পর্ক থাকে, বিএনপির সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেদের নারীর সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই জন্য আমি দলের কথা বলেছি। আপনি বিএনপি করেন, আমিও বিএনপি করি। আপনি বিএনপি করেন তো আপনি তো আমার শত্রু না, আপনি তো আমার সহযোদ্ধা বন্ধু। আপনার বহু আগে আমি বিএনপি করি। বেগম জিয়া যদি আমাদের মা হয়, বেগম জিয়া যদি আমাদের মা হয়, তাহলে আমরা সবাই একই মায়ের সন্তান, আমরা বিএনপি সবাই করি, এটাই হচ্ছে কথা। আমরা ভিক্টোরিয়া কলেজে প্রথম জাহাঙ্গীর শাহ আলম পরিষদ আমরা ছাত্র ইউনিয়নের ছেলেরা তৈরি করি। 79-এ প্রথম পরিষদ, বিএনপির কোনো ছিল না, আমরা তৈরি করি। তো যার কারণে বিএনপি আমিও করি। কিন্তু আমার কথা এটা না, কাউকে দোষার আগে নিজের কথাটা চিন্তা করেন। আপনি কি পারবেন আপনাদের কথা শুনলাম প্রশ্ন করতে আচ্ছা এনিওয়ে খালেদা জিয়াকে? মোহসিন ভাই, ঠিক আছে, আপনি আই থিংক ইউ শুড গো ফর কনক্লুশন। আমার 5% চার্জ আছে। আপনি ঠিক আছে মোল্লা ভাই, আমরা অনেকক্ষণ শুনলাম। আসলে মানুষের সেন্টিমেন্টও নিতে হয়, যেহেতু তারা তাদের নিয়েই রাজনীতি করেন, তাদের সেন্টিমেন্টকে মাঝে মাঝে শুনতে হয়। এটা আপনাদের চামড়া আমার চাইতে অনেক মোটা। মোল্লা ভাই, আপনার কনক্লুডিং মার্কস ফর কনফার্ম ওয়ে অফ দ্য পাথ রুট, কনফার্ম পাথ রুট ফর ফিউচার বাংলাদেশ পলিটিক্স। আমরা এখানে আজকে শুনেছি ছাত্রদিকে বেগবান করা, আমরা শুনলাম রাজপথকে গরম করা, আমরা একে অপরের কাঁধা ছোড়াছুড়ির কিছু নমুনা এখানেও পেয়েছি। তাহলে আপনি কনফার্ম কি ওয়েতে কেয়ারটেকার গভর্নমেন্টকে দাবি করতে হবে? আপনি কি স্টেপ দুই একটা বলুন, যেটা কিনা কনফার্ম আমরা ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করতে পারি। থ্যাংক ইউ। আমি খুব বেশি টাইম নেব না। সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের জনগণ, আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ জনগণ গণতন্ত্রের পক্ষে, এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ, আমি যতটুকু বাংলাদেশের রাজনীতির জনগণের পালস বুঝি, মানসিকতা বুঝি, তারা মনে করে যে বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র নেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারটি আসেনি, এবং একটি দল জোরপূর্বকভাবে ক্ষমতা আছে, এবং তাদের বিভিন্ন বাহিনী এবং তাদের দলের লোকজনই প্রশাসনের বিভিন্ন জায়গায় সহ সমাজের সকল সেক্টরে বিভিন্ন ধরনের দুর্নীতি, ইভেন বর্তমানে যে দেশে রেপ সহ এইটার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা সরকারের পক্ষ থেকে হচ্ছে। বাট আপনি যে কথাটি বলেছেন, সমস্যা তো অন্য জায়গায়। সেটা হচ্ছে যে এই যে হতাশা দেখার পর যে গণতন্ত্র নাই, সমাজের সিস্টেম ভেঙে পড়েছে, রাষ্ট্রের সকল সিস্টেমগুলো ভেঙে পড়ছে, এটার সমাধান কোথায়? আমরা সকলেই বলেছি গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র কিভাবে আসবে? এই সরকার তো কখনোই গণতন্ত্র দিবে না, এই সরকার কখনোই একটি নিউট্রাল কেয়ারটেকার সিস্টেম দেবে না। এই সরকার মানে দেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো, জুডিশিয়ারি, প্রশাসন সহ বিভিন্ন অংশগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিবে না। তাহলে সমাধান কোথায়? সমাধান হচ্ছে যে দেশের জনগণকে রিয়েলি ফিল করতে হবে যে উই আর ইন এ সিরিয়াস প্রবলেম। এখন ভাই 99% শেখ হাসিনার বিরুদ্ধেই কমেন্ট হয়, আর কিভাবে? আমি আসছি। ধরুন আপনি ক্যান্সারকে নিয়ে বেশি দিন আপনি বাঁচবেন না,
আপনার যদি ক্যান্সার হয় আপনি বাঁচবেন না। তো বাংলাদেশের জনগণ যেহেতু বুঝেই ফেলেছে যে তাদের শরীরে, তাদের এই রাষ্ট্রের দেহে একটি ক্যান্সার প্রবেশ করেছে এবং ক্যান্সারটি দিন দিন বেড়ে এই মানুষটিকে ধ্বংস করে দিবে, সুতরাং বুদ্ধিমান মানুষ হিসাবে তাদেরকে ক্যান্সার থেকে কেটে ফেলতে হবে, অর্থাৎ এই রোগ থেকে নির্মূলের চেষ্টা করতে হবে। এটা যদি চেষ্টা না করে তাহলে এই মানুষগুলোর মৃত্যু ঘটবে, এটি একটি নন ফাংশনিং স্টেটে পরিণত হয়ে যাবে। এর জন্য সকলে ভূমিকা পালন করতে হবে, শুধু ছাত্ররা না। আমি এর আগে একটি কথা বলেছি, যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তারা যদি মনে করে আমি বাসায় থেকে কমান্ড দেব, আমি এসি রুমে সহ, আমি মনে করি সেনাবাহিনীরও কিন্তু একটি ভূমিকা রয়েছে। আপনাদের একজনকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে, ব্রিগেডিয়ার আজমিকে কিন্তু তুলে। জি, আমি মনে করি দেখেন, এই যে সেনাবাহিনীর কথাটি তুললেন, সেনাবাহিনী তো কিন্তু এই যে আজকে সেনাবাহিনী প্রধানের এই যে লন্ডনে একজন সেনা কর্মকর্তার সাথে যে কথোপকথনের মাধ্যমে অনেক কথা বের হয়ে গিয়েছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। একটা ডিসিপ্লিন ফোর্সের ভিতরে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা কেন? ডেমোক্রেসির অভাবে। সেখানে রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়েছে। যদি সত্য হয়ে থাকে আমরা খুবই হতাশ। তাহলে আমরা যে কথাটি বলছি যে বাংলাদেশ নামক এই দেহটি, এখানে বড় ধরনের ক্যান্সার নামক রোগ ঢুকে পড়েছে। এই দেহটাকে যদি বাঁচাতে হয়, এই দেশ জাতিকে যদি বাঁচাতে হয়, এই দেশের সকল সেক্টরের লোকজন স্যাক্রিফাইস করতে হবে। অপারেশন করলে সাময়িকভাবে কষ্ট হয়, এই অপারেশনটাকে মেনে নিয়ে বাংলাদেশের জনগণকে স্যাক্রিফাইস করতে হবে, সকলে মিলে ভূমিকা পালন করতে হবে, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তাহলে আপনি আমি যারা আমরা বিদেশে আছি, কাজ করছি, আমাদের কাজের রেজাল্ট হবে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, সুশাসন ফিরে আসবে। আমরা আশা করি we need a combined effort। অন্তত ব্রিগেডিয়ার আজমিকে আমরা দেখতে পারবো, কারণ ব্রিগেডিয়ার আজমি ওনার বাবার বিরুদ্ধে যার যে কথাই বলুক না কেন, উনি বাংলাদেশের একজন আর্মি অফিসার, সেনা কর্মকর্তা। উনি লাইনটা কেটে গেল আনফরচুনেটলি মোল্লা ভাইয়ের। আসলে মিলন ভাই, আপনার কনক্লুডিং রিমার্কস আমি জানতে চাচ্ছি, আপনি কনফার্ম পাথওয়ে বলেন ভবিষ্যতে। মুফাসসিল ভাই, আমি একটু বলতে চাই। আমরা স্পেশাল গেস্টের কথা শুনতে আসছি আজকে, আব্দুর রহমান ভাই, আপনারটা আরেকদিন শুনবো। হ্যাঁ বলুন। আমি প্রথম কথা বলতে চাই যে পরিবর্তনের জন্য দরকার একটি মহাজাগরণ, এবং সেই জাগরণে মুখ্য ভূমিকা পালন করবে ছাত্র নেতৃত্ব, ছাত্র সংগঠন, এবং সেটা রাজপথে দৃশ্যমান হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা কনস্টিটিউশনের 70 অনুচ্ছেদ সহ বিভিন্ন জায়গায় পরিবর্তন দরকার। এই লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচি প্রণয়ন করতে হবে আমাদের জাতীয় ঐক্যের ভিত্তিতে। তৃতীয় হচ্ছে যে আমরা যদি এই পরিবর্তনটাকে কনফার্ম না করতে পারি, আমাদের দেশটা স্বাধীনতা বিপন্ন হবে, হিন্দুত্ববাদ আমাদেরকে আগ্রাসন করবে, রয়্যাল লোকেরা এখানে বিভিন্ন জায়গায় বসে শাসন করবে, গুম হইতে থাকবে, সোর্ড অফ অনারের আজমির মতো আরো অনেক অফিসার এখান থেকে যাবে। আমি আজকে বাংলাদেশে বসে আপনাকে আমি এই কথা বলার জন্য আমার অসুবিধা হইতে পারে, কিন্তু আজকে মানুষের মনের জগতে যে দুঃখ, যে রক্তক্ষরণ, সেটার কে শ্রদ্ধা জানিয়ে আমরা রাজনীতিবিদদেরকে আজকে এসি রুম থেকে বেরিয়ে রাজপথে নামতে হবে। দিস ইজ দ্য টাইম। কারণ একটা জিনিস এখন একটা পরিপক্ক অবস্থায় আছে। আমরা আসুন দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সুবিচারে সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এর বিকল্প নাই। ধন্যবাদ আপনাকে। আপনি 1 মিনিট পাবেন। হ্যাঁ, ঘড়ি দেখে 1টা মিনিট। হ্যাঁ বলুন। 1 মিনিট ভাই। ছাত্ররা আজকে বেরিয়ে আসবে, আবার গুলি খাবে, প্ল্যাটফর্ম পরিবর্তন হবে, আবার যেই আলু সেই কদু হবে। তাদেরকে বলেন, যারা রাজনীতিবিদ বা রাজনীতি করে বাংলাদেশের সকল রাজনীতিবিদদেরকে, যে আপনারা পার্টিকুলার কি করতে চান পরিবর্তন হলে, ওইটার ম্যানিফেস্টো দিতে এক প্ল্যাটফর্মে, যে আমরা এই করতে চাই। তারপরে যদি ছাত্ররা এগিয়ে আসে, আর নাইলে ছাত্ররা এগিয়ে আসবে না। বাংলাদেশের মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে, সব লেভেলে ক্লিয়ার ম্যানিফেস্টো চাচ্ছেন আপনি। আব্দুল ভাই, আপনার কথার আংশিক উত্তর আমি দিয়েছি। আপনি ঠিকই যথার্থ বলেছেন, আপনার সাথে একমত।
আমি সেই কথাগুলি না না, আপনি আপনি আংশিক দিয়েছেন, আংশিক দিলে হবে না ভাই। আমি তো কারণ জাতীয় নেতা, 1 নম্বর নেতা না যে আমি পূর্ণাঙ্গ রূপরেখা আপনার কাছে এখন আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ, আরে ঠিক আছে, আপনার আমরা শুনলাম, আপনার কথা শুনেছি। আরিফুল্লাহ, কনক্লুডিং রিমার্ক। জাস্ট ফিনিশিং আমি একটি কথা বলি রহমান ভাইয়ের সাথে একমত মিলে, এবং আমার অগ্রজ শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকে আপনার মাধ্যমে ওনার চেহারাটি আমি দেখতে পেয়েছি, বাট ওনার নাম এতবার শুনেছি, যখনই ছাত্র দল জয়েন করেছি তখন থেকে আমি গোলাম সরোয়ার মিলন ভাইয়ের নাম শুনেছি। তো জাস্ট আমি 30 সেকেন্ডের ভিতর শেষ করে দিই। বাংলাদেশের স্বাধীনতার পরে যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন, আমি অতি নগণ্য জঘন্য একজন মানুষ, হয়তো খুব বেশি লেখাপড়াও জানি না, এইটুকু বলি, দেখেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সবসময় বাংলাদেশিদের স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডের সবসময় গার্ডিয়ানের দায়িত্ব পালন করছে। সেটা যদি আপনি 7 নভেম্বর দেখেন আর তার পরবর্তী সময়গুলো থেকে 1/11 পর্যন্ত, তো বাংলাদেশের জনগণের সাথে সাথে আজকে আর্মির ভিতরে যে বিস্ফোরণ আমরা মোটামুটি অবলোকন করছি, কিছুটা হলেও দেখতে পাচ্ছি, তাতে সেই দিন খুব বেশি দূরে না যেদিন আরেকটি 15ই আগস্ট বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। আমি শুধু আজকে আপনার মাধ্যমে একটি কথা বলবো, বাংলাদেশিদের একটি 570 সাবান যার যার ঘরে কিনে রাখার জন্য, আগামী দিনে এই সাবানটির খুব বেশি প্রয়োজন হতে পারে বাংলাদেশিদের জন্য। একটি ছোট্ট কথা বলি, আজকে যেমন পুলিশ আমাদেরকে গুম খুন করতেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, যেমন পাওয়া যায়নি আপনার ওই যে মৌলানা দেলোয়ার হোসেন সাইদির যে উইটনেস ছিলেন, সাক্ষী ছিলেন হিন্দু লোকটি, তো এটা কিন্তু এখন না, 1972-73 সালে এরকম একটি বাহিনী ছিল। ফজলুল হক মনি, আপনি আমার সাথে একমত হবেন, মিলন ভাই আমার সাথে একমত হবেন, ফজলুল হক মনি এবং শেখ কামালের নিয়ন্ত্রণে, এবং তাদের সাথে কিন্তু পুলিশের সম্মুখ যুদ্ধ হয়েছিল একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, যে কারণে শেখ মুজিবুর রহমানকে তৎকালীন পুলিশ অফিসার বলেছিল যে আমরা ভুল করে শেখ কামালকে গুলি করে ফেলেছি, উনি গলায় গুলিবিদ্ধ হয়েছেন, এবং শেখ মুজিব তার প্রশ্নে উত্তরে শুধু একটি কথা বলেছিল, শেখ কামাল কি বেঁচে আছে? এটাই সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের দাঁড়িয়ে। অসংখ্য ধন্যবাদ। আমি আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। এখানে জয়নুল ইসলাম অনেকগুলো কমেন্ট করছিল, তার কমেন্ট এখানে পড়ার মতো সময় হয়নি আমাদের। উনি যদি লাস্টে কিছু বলতে চান 1 মিনিটে, আমি শেষ করতে হবে, আদারওয়াইজ আমি সবাই কাছ থেকে ছুটি নেব। তা আশা করি আমরা আগামী পরশুদিন, আমরা শুক্রবার সেম টাইম আবার একসাথে হব ইনশাল্লাহ, এবং সেই সময় রাজনৈতিক এজেন্ডা আমি দিয়ে দিব। আমরা প্রতি শনিবার আমরা সন্ধ্যে 7টায় আমাদের ইসলামিক ইন্টারন্যাশনাল সেন্টারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সেটাও চালু থাকবে যথারীতি। তো আমাদের জুম মিটিং আজকে এ পর্যন্ত থাকুক। আজকে যারা গেস্ট, আমাদের লাস্ট মোমেন্টে ব্যারিস্টার মোল্লা ভাই ডিসকানেক্টেড হয়ে গেছেন, তারপর উনি দেখবেন আশা করি পরবর্তীতে আপলোড হলে। আপনারা যারা গেস্ট আসেন, বিশেষ করে মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া ডক্টর আজিজ ভাই ছিলেন এখানে, আর অন্যান্য গণ্যমান্য অনেকেই ছিলেন। সবাইকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সাধারণ মানুষরা এই আলোচনাটি প্ল্যাটফর্মটি উন্মুক্ত রাখবো, কারণ নেতাদেরকে আসলে সাধারণ লেভেলে নিয়ে এসে কথা বলার সুযোগ আমি সৃষ্টি করার চেষ্টা করে আসছি আজকে বহু বছর ধরেই, কারণ তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকেন। এই ধরাছোঁয়ার বাইরে নেতাদেরকে আমরা কাছে নিয়ে এসে আমরা সাধারণ জনতা তাদেরকে বোঝাতে হবে, আপনার নীতি নির্ধারণের ক্ষেত্রে যে আলোচনা করেন সেটা আপনারা করেন, কিন্তু আমাদের কাছেও আপনারা কথা বলতে বাধ্য, আপনাদেরকে আমরা বাধ্য করব, ইউ আর বাউন্ড। এখানে আজিজ ভাই বলেছিলেন যে আমরা আমাদের নীতি নির্ধারকের সময় আলোচনা করব, আমি এটাকে টোটালি রিজেক্ট করি। আমি মনে করি আমরা সুযোগ পেলে আপনাদেরকে আমরা বাধ্য করব। এমনকি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যদি আমি ইসলামের পথে থেকে তোমাদেরকে শাসন না করি, কান ধরে আমাকে নামিয়ে দিবে। সুতরাং আমরা যদি এত বড় কথা আমরা খলিফার কাছে শুনতে পারি, আমরা অবশ্যই আমাদের নেতারা যদি আমাদের জনগণের কথা এবং আমার জনগণের আকাঙ্ক্ষা যদি পূরণ না করতে পারে, তাহলে আমরা শুধু দলীয় নেতা নয়, পুরো দলকে ক্ষমতা থেকে কান ধরে নামিয়ে দেব। এবং সেই সংগ্রাম আমরা করব, কারণ জনগণের নির্বাচিত সরকার যদি না হয়, সেই সরকারকে আমরা যেভাবেই হোক, বাই এনি মিনস নেসেসারি, আমরা ক্ষমতাচ্যুত করবো ইনশাআল্লাহ। এয়ার কন্ডিশন গাড়িতে বসে হাওয়া খাইতে বলেন তাদেরকে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।